ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমরা পাটিগণিতের সিরিজের প্রায় শেষের দিকের একটা চ্যাপ্টার মিশ্রণ, তার সেকেন্ড পার্ট বা পার্ট 2 পড়ব। এর আগে যারা মিশ্রণ পার্ট 1 দেখোনি, অবশ্যই মিশ্রণ পার্ট 1 দেখে নাও। সেখানে 25টা অঙ্ক করিয়ে দিয়েছি এবং রুলস অফ এলিগেশন কি সেটা শিখিয়ে দিয়েছি। আজকে আমরা শিখব মেইনলি দু ধরনের কেস। কি কেস 1 হচ্ছে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে আরো কত কত ধরনের অঙ্ক করা যায়, সেরকম অঙ্ক আমরা ক্লাসের প্রথম দিকে আলোচনা করব। এছাড়াও ক্লাসের শেষের দিকে আজকে আমরা আলোচনা করব যে রুলস অফ এলিগেশন কোথায় অ্যাপ্লাই হবে না, অর্থাৎ সিম্পল অ্যাজ ইট ইজ সহজ সরল মেথডে অঙ্কগুলো করব, বাট সেখানে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই হবে না কি রকম অঙ্কের ক্ষেত্রে, সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তাই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে ক্লাসটা দেখো। আমি তোমাদের ডাইরেক্ট অঙ্ক নিয়ে থিওরিটা রিপিটেডলি বুঝিয়ে দেবো এবং যত ধরনের অঙ্ক হয় সব ধরনের অঙ্ক কিন্তু আজকের ক্লাসে কভার করা হবে। দেখো, শুরু করছি আজকের প্রথম অঙ্ক, 1 নাম্বার অঙ্ক এবং 2 নাম্বার অঙ্ক। তোমরা ট্রাই করো, প্রথমে অঙ্কটা পড়ো। 1 নাম্বার আর 2 নাম্বার অঙ্ক, ঠিক আছে। 1 নাম্বার কি বলেছে? এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? আমরা গতানুগতিক পদ্ধতিতে কিন্তু করতেই পারি, বাট সেটা আমরা করব না। আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে কিভাবে করব সেটাই তো শেখার চেষ্টা করছি মেনলি। তাই আমরা রুলস অফ এলিগেশনটা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাও কি বলছে? 1 নাম্বার কোশ্চেন, প্রথম কোশ্চেন বলছে যে বই আর খাতা আছে, 40টা আছে টোটাল, ঠিক আছে। তাহলে বই ও খাতার গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। তাহলে কি কি আছে? এক আছে বই আর এক আছে খাতা। তাহলে বইয়ের গড় মূল্য কত? দেখো, বইয়ের গড় মূল্য বলেছে 60 টাকা, তাহলে বইয়ের গড় মূল্য হচ্ছে 60 টাকা। খাতার গড় মূল্য কত? খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা। 40টা বই খাতা মিলিয়ে আছে, ধরছি কিছু বই আর কিছু খাতা আছে। বইগুলোর গড় মূল্য 60 টাকা, খাতার গড় মূল্য হচ্ছে 14 টাকা। বই ও খাতা কিছু সংখ্যক করে আছে, দিয়ে মিলিয়ে মিশিয়ে গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। তাহলে বইয়ের গড় মূল্য 60 টাকা, খাতার হচ্ছে 14 টাকা। বই খাতা মিলিয়ে মিশিয়ে গড় মূল্য হচ্ছে 31.25 টাকা। যেহেতু 31.25 14 থেকে বড়, 60-এর চেয়ে ছোট, সুতরাং এক্ষেত্রে আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করতেই পারি। তাহলে যেটা পাবো, দেখো 31.25 থেকে 14 বিয়োগ করে দাও, কত হয়? 14 আর 17 তো 31, অর্থাৎ এটা হবে 17.25। আর 60 থেকে 31.25 বিয়োগ করে দাও, কত হবে দেখো? 32 যদি হতো তাহলে 28, 28.75 এটা হচ্ছে। তাহলে আমরা বইয়ের গড় মূল্য ছিল, খাতার গড় মূল্য ছিল, বই খাতার মিলিয়ে মিশিয়ে গড় মূল্য ছিল, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বই আর খাতার সংখ্যার অনুপাত পাবো। এটা কি পাবো? এটা সংখ্যার অনুপাত পাবো, কোয়ান্টিটির অনুপাত পাবো। আমরা জানি কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2, এটা হচ্ছে সংখ্যার অনুপাত পাবো। অনুপাতটা প্রথমে আমাদের করে নিতে হবে। তাহলে দেখো 17.25, 10 তুলে দাও, 25 দিয়ে কাটো, 25 6 150, 25 9 225, 25 একে 25, 25 একে 25, 25 5 125, 23 দিয়ে কাটো, 23 3 69, 23 5 115, 3:5। তাহলে আমরা বলতে পারি বই আর খাতার সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। বই আর খাতার সংখ্যার অনুপাত হচ্ছে 3:5। এবার কি বলেছে দেখো, 40টি বই আর খাতা আছে, তাহলে 3 + 5 8 ইউনিট। আমরা বলতে পারি 3 + 5, এই 3 + 5 8 ইউনিট, এর ভ্যালু হচ্ছে 40টি। আমার কি চাই? বইয়ের সংখ্যা না খাতার সংখ্যা? বইয়ের সংখ্যা চাই, তাহলে বইয়ের সংখ্যা 3 ইউনিট। তাহলে 8 ইউনিট 40টি যদি হয়, 1 ইউনিট হবে 40/8, 5টি। আর 3 ইউনিট হবে, 3 ইউনিট মানে বইয়ের সংখ্যা চেয়েছি, বাঁ দিকেরটা বইয়ের সংখ্যা, 3 ইউনিট হচ্ছে 3 5 15টি। বোঝা গেল? অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকুলেট হচ্ছে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে আমরা রুলস অফ এলিগেশন কিন্তু অ্যাপ্লাই করলাম। কিভাবে করলাম একবার রিপিট করে দিই।
দেখো কিছু সংখ্যক বই আর কিছু সংখ্যক খাতা আছে। বইদের গড় মূল্য হচ্ছে 60 টাকা, মানে সবগুলো বই যদি হতো 40টাই যদি বই হতো তাহলে 60 টাকা হতো, 40টায় খাতা হলে গড় মূল্য হতো 14 টাকা। কিন্তু কিছু বই কিছু খাতা আছে দিয়ে গড় মূল্য হয়েছে 31.25 টাকা। তাহলে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যে অনুপাতটা পেলাম 3:5, সেটা হচ্ছে বই আর খাতার সংখ্যার অনুপাত। টোটাল হচ্ছে 3 আর 5 8, তাহলে 8 ইউনিট মানে টোটাল 40টা, 1 ইউনিট 5টা, তাহলে খাতা 5 ইউনিট 25টা হবে। চেয়েছে বই 3 ইউনিট, মানে 3 5 15টা। আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্ক আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে পড়েছি, গড় চ্যাপ্টারে পড়েছি, সেখানে আমরা গতানুগতিক মেথডে করেছি। বাট এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে রুলস অফ এলিগেশনকে হিউজ স্কেলে অ্যাপ্লাই করা, তাই আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে অঙ্কটা করলাম। যারা যারা বুঝতে পেরেছে আমাকে অবশ্যই ক্লিয়ার বলে, যদি কারো কোনো ডাউট থাকে তাহলে সেটা আমাকে চ্যাট বক্সে জানাও। চলে যাবো নেক্সট অঙ্ক। আজকে 2 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। বলছে দেখো 1350 টাকা 50 জনের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো প্রতি ছাত্র 30 টাকা, প্রতি ছাত্রী 25 টাকা পেল। বেশ, ছাত্রের সংখ্যা কত? তাহলে দেখো প্রথমে আমরা এটা বলতেই পারি, কি বলতে পারি, আমরা এটা বলতেই পারি যে 2 নম্বর কোশ্চেনে ছাত্রদের প্রাপ্তির গড় হচ্ছে 30 টাকা, ছাত্রীদের 25 টাকা। এবার দেখো 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 1350 টাকা, তাহলে 1350 কে যদি 50 দিয়ে ভাগ করো, শূন্য শূন্য কেটে যাবে, 5 2 10, 5 7 35, এটা 27 টাকা হবে। তাহলে ছাত্রদের গড় 30, ছাত্রীদের গড় 25, তাহলে ছাত্র ছাত্রী মিলিয়ে মিশিয়ে গড় হচ্ছে 27। তাহলে আমি যদি অনুপাত করে দিই রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে, তাহলে যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত। ছাত্রদের গড় 30, ছাত্রীদের গড় 25, ছাত্র ছাত্রী মিলিয়ে মিশিয়ে গড় হচ্ছে 27। তাহলে ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত কি হবে? বুঝতেই পারছো, রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে 25 আর 2 27, 2:27 আর 3 3। তাহলে বলতে পারি যে ছাত্র সংখ্যা 2 হলে ছাত্রীর সংখ্যা হচ্ছে 3। কি বলেছে দেখো, বলছে টোটাল হচ্ছে 50 জন ছাত্রছাত্রী, তার মানে এখানেও সেম 2 + 3 5 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 50 জন, 5 ইউনিট 50 জন। 1 ইউনিট কত হবে? 50/5 10 জন। আগেরটাতে যেমন ধরো চেয়েছিল বইয়ের সংখ্যা, অর্থাৎ এইটার ভ্যালু বের করেছিলাম, এখানেও তাই। কি বের করব? এখানে বলে ছাত্র সংখ্যা, অর্থাৎ এইটার ভ্যালু বের করব। তাহলে বলো 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 × 10 ইকুয়ালস টু 20 জন। আশা করি বুঝতে পেরেছো। এই দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক বলে আমরা একটা পেজে নিয়েছি, দুটোতেই অপশন সি রাইট অ্যান্সার, সি ফর ক্যালকুলেটর সঠিক উত্তর। এবং এখানে আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলাম। এগুলো জেনারেল মেথডেও করা যায়, বাট রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করলে অঙ্কগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। চলে যাবো আজকে নেক্সট অঙ্ক, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কে। প্রসঙ্গত তোমাদের বলে রাখি আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলতো, সেই দেখবে এরকম অঙ্ক আছে যে শরবতের কত অংশ তুলে সেখানে জল মেশালে, কত অংশ তুলে জল মেশালে জল ও দুধের অনুপাত সমান সমান হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা করব। তাহলে আগের দুটো ছিল 1 2, এই দুটো হচ্ছে 3 4, 3 এবং 4 নাম্বার। সেম প্রসেসে হবে, একটু ভালো করে পড়ো, অঙ্কগুলো করে ফেলতে পারবে। একটা ক্লাসের ছাত্রদের নাম্বারের গড় 52, ছাত্রীদের নাম্বারের গড় 42, ছাত্র ও ছাত্রীর মোট নাম্বারের গড় 50। দেখেই বুঝতে পারছো রুলস অফ এলিগেশন এখানে অ্যাপ্লাইড হবে। ছাত্রদের নাম্বারের গড় কত? 52। ছাত্রীদের নাম্বারের গড় কত? 42। ছাত্রছাত্রী মিলিয়ে মিশিয়ে 50, তাহলে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করো। 42 আর 8 এ 50, 50 আর 2 এ 50, 8:2, অর্থাৎ 4:1। এটা কি? ছাত্র আর ছাত্রীর সংখ্যার অনুপাত। ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 4:1, তাহলে ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট হবে? ছাত্রের শতকরা পরিমাণ যদি বলে, তাহলে ছাত্র সংখ্যা 4:1 মানে আনুপাতিক ভাগার 4/5। বুঝতে পারছো তো, ছাত্র ছাত্রী অনুপাত 4:1, তার মানে আনুপাতিক ভাগার 4/5 ইন্টু 100%। 5 20 100, 20 4 80, অর্থাৎ 80%। বুঝতেই পারছো খুব সহজ অঙ্ক।
3 নম্বর অঙ্কে অপশন সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। তো এখন অবধি যে অঙ্কগুলো আমরা করছি প্রত্যেকটাতে হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কলকাতা সঠিক উত্তর, ক্যালকাটা। আশা করি বুঝতে পেরেছো। 4 অঙ্কটাও সেম। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, ভালো কথা। 20 জনের ওজন 60 কেজি, বাকিদের ওজন 51 কেজি, তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত? সেম ভাবে করা যায়। টোটাল কতজন কিন্তু বলেনি, কিছু জন। তাহলে দেখো 20 জনের বলছে কেজি, তাহলে এই 60 কেজি যেটা, এটা 20 জনের, নিচে লিখছি 20 জন, 20 জনের হচ্ছে 60 কেজি। বাকিদের 51 কেজি, তাহলে বাকি কতজন সেটা আমি জানি না, ঠিক আছে, জানার দরকার নেই। বাকিদের হচ্ছে 60 কেজি, সরি বাকিদের 60 কেজি কোথায়, 51 কেজি, তাহলে এখানে 51 কেজি, কিন্তু জানি না। ওভারঅল বলছে গড় হচ্ছে 55 কেজি, তাহলে বুঝতেই পারছো কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, ওভারঅল 55 কেজি, তার মধ্যে তাদেরই মধ্যে কিছু জনের 60 কেজি, আবার কিছু জনের 51 কেজি। ওভারঅল সবার মিলিয়ে 51 কেজি নয়, 60 কেজিও নয়, 55 কেজি। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করো। বোঝাতে পারলাম কি বললাম? ওভারঅল হচ্ছে 55 কেজি, তার মধ্যে প্রথম কিছু জনের ধরে নাও, এখানে ভাষাটা একটু অন্যরকম দিয়েছে, তাই ধরে নাও প্রথম কিছু জনের হচ্ছে 60 কেজি, পরের কিছু জনের 51 কেজি, আর সবার মিলে 55 কেজি। তাহলে প্রথম কিছু জন আর শেষ কিছু জনের যে অনুপাত সংখ্যার, সেটা আমরা পেয়ে যাবো কিভাবে? রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে। করে দাও রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই। দেখো 51 আর 4 55, 4:60 থেকে 55 বিয়োগ করলে 5, 4:5। এইবারে দেখো এই 4 এর ভ্যালু হচ্ছে 20 জন, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 4 এর ভ্যালু যদি 20 জন হয়, তাহলে 5 এর ভ্যালু কত হবে? 4 5 20, 5 5 25, 5 ইন্টু 5 মানে হচ্ছে 25 হবে, কারণ 4 5 20, 5 5 25, 25 জন। বুঝতে পারছো আশা করি। তাহলে তোমরাই বলো মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে 20 জন আর এখানে হচ্ছে 25 জন, তাহলে মোট কজন হবে? মোট হচ্ছে, তাহলে প্রথম দিকে ছাত্রছাত্রী হচ্ছে বা শিক্ষার্থী হচ্ছে 20 জন, শেষ দিকের 25 জন, মানে 60 কেজি গড়বালা হচ্ছে 20 জন, আর 51 কেজি গড়বালা হচ্ছে 25 জন, মোট শিক্ষার্থী মোট। বুঝতেই পারছো 20 প্লাস 25 সমান 45 জন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি বারবার বলছি প্রথম দিকে আমরা সহজ সরল অঙ্ক করব, বাট আজকের ক্লাসের শেষ অংশে আমরা মিশ্রণের জটিল থেকে জটিলতর অঙ্ক করব, তাই ক্লাসটা শেষ অবধি তোমাদের করতে হবে সবকিছু শিখতে গেলে। চলে যাবো নেক্সট অঙ্ক। কারো কোনো ডাউট থাকলে আমাকে চ্যাট বক্সে বলতে পারো নির্দ্বিধায়। 5 এবং 6, দারুণ দারুণ অঙ্ক। দেখো এই অঙ্কগুলো আমি করেছি, অনুপাত সমানুপাতে করেছি, গড়ে করেছি, কিছু অঙ্ক শতকরাতে করেছিলাম, কিছু অঙ্ক লাভ খোঁজতে করেছিলাম, বাট এই চ্যাপ্টারে আমরা সবই রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে করবো। সবচেয়ে মজা তোমরা এই দুটো অঙ্কে পাবে, 5 এবং 6। একটা বাক্সে 30টি 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে 12 টাকা আছে, তাহলে কি কি আছে? কিছু আছে 50 পয়সা, কিছু আছে 25 পয়সা, এটা মিলিয়ে মোট বলছে 12 টাকা আছে। তার মানে তোমরা বলো তো, যদি টোটাল আছে কটা, 30টা, কিন্তু হ্যাঁ 30টি, মোট হচ্ছে 30টি, 30টি 50 পয়সা নয়, এই 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে 30টা। বেশ, তাহলে প্রথমেই তোমরা বলো, আমরা জানি না যে এই যে 12 টাকা হচ্ছে, তাহলে কটা 50 পয়সা কটা 25 পয়সা সেটা জানি না বলেই 12 টাকা হচ্ছে। তোমরা প্রথমে আমাকে এইটুকু বলো, 30টি মুদ্রা আছে, তাহলে 30টায় যদি 50 পয়সা থাকতো তাহলে তার ভ্যালু কত হতো? চ্যাট বক্সে বলো। 30টা যদি 50 পয়সা থাকতো তাহলে তার ভ্যালু কত হতো? 30টায় যদি 50 পয়সা থাকতো তাহলে তার ভ্যালু কত হতো? একদমই সঠিক, 15 টাকা হতো। এখানে হচ্ছে 15 টাকা। এবার বলতো 30টায় যদি 25 পয়সা থাকতো তাহলে কত টাকা হতো? 30টাই মুদ্রা আছে, 30টা যদি 25 পয়সা হতো তাহলে কত টাকা হতো? ডেফিনেটলি 7.5 টাকা হবে, হবে না? 7.5 টাকা। বোঝো ভালো করে। 30টায় যদি 50 পয়সা হতো তাহলে 15 টাকা হতো, 30টায় যদি 25 পয়সা হতো তাহলে 7.5 টাকা হতো, কিন্তু এখানে বলছে 12 টাকা আছে, মানে
কিছু 50 পয়সা আছে, কিছু 25 পয়সা আছে। এবার যদি বলা হয় কতগুলো 50 পয়সা আছে, কতগুলো 25 পয়সা আছে, তাদের সংখ্যার অনুপাত কত, লাগিয়ে দাও রুলস অফ এলিগেশন। তাহলে 12 আর 3 15, 7.5 আর কয় 12, 8 আর 4 12, 4.5। এই অনুপাতটা করলে পাবে 15 3 45, দশমিক তুললে এখানে 30 হয়ে যাবে, দরকার নেই বাবা, 3:2 হবে অনুপাতটা। তাহলে 50 পয়সার সংখ্যা হচ্ছে 3টে আর 25 পয়সার হচ্ছে 2টো। অনুপাত 3:2 মানে তাই দাঁড়াচ্ছে। এইবার কি বলছে, মোট 30টি পয়সা, তাহলে এখানে 3:2 সংখ্যার অনুপাত পেলাম এটা। তো 3 + 2 মানে 5 ইউনিট, 5 ইউনিট মানে 30টি। একইভাবে হবে 3 + 2 5 ইউনিট মানে হচ্ছে 30টি। এখানে দেওয়া আছে 30টি মোট মুদ্রা, তাহলে 1 ইউনিট কত হবে, 30/5, 6টি হবে। আমার কি চাই, 50 পয়সার মুদ্রা সংখ্যা অর্থাৎ 3 ইউনিট, মানে হবে 3 × 6 18টি। বুঝতে পেরেছি, 3 ইউনিট মানে 3 × 6 18টি, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট আনসার। এখানে 3 ইউনিটের ভ্যালুটা আমার চাই। আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো। সেম ভাবে তোমরা 6 অঙ্কটা করে দাও। আমি একটু হিন্টস দিয়ে যেতে পারি যে কিভাবে করলাম। যে 50 পয়সা আর 25 পয়সা আছে, তাহলে 30টায় যদি 50 পয়সা থাকতো তাহলে 15 টাকা ভ্যালু হতো, 30টায় যদি 25 পয়সা থাকতো তাহলে 7.5 টাকা ভ্যালু হতো। কিন্তু কিছু সংখ্যক 50 পয়সা, কিছু সংখ্যক 25 পয়সা থাকার জন্য 12 টাকা ভ্যালু হয়েছে। তাহলে কত সংখ্যক 50 পয়সা বা 25 পয়সা ছিল, তাদের অনুপাত কত হবে পাওয়ার জন্য আমরা রুলস অফ এলিগেশন লাগিয়ে দিলাম। চলে যাবো 6 নম্বর অঙ্ক। খুব ভালো লাগছে না, আশা করি ভালো লাগছে। এখানে 1 টাকার 25 পয়সার মুদ্রা মিলিয়ে 15 টাকা আছে, টোটাল 30টা, এখানেও টোটাল 30টা। তাহলে 1 টাকা, এখানে 25 পয়সা। তাহলে তোমরাই বলো, 30টা যদি 1 টাকা থাকতো তাহলে কত হতো, 30 টাকা হতো। 30টা যদি 25 পয়সা থাকতো তাহলে কত হতো, 30টা 25 পয়সা, তার মানে বুঝতেই পারছো 7.5 টাকা। কিন্তু কিছু সংখ্যক 1 টাকা, কিছু সংখ্যক 25 পয়সা আছে যার জন্য ভ্যালু হচ্ছে 15 টাকা। তাহলে 15টা 30-এর থেকে ছোট আর 7.5 থেকে বড়, রুলস অফ এলিগেশন লাগিয়ে দাও। 7.5 7.5 15, আর 15 15 30, অর্থাৎ অনুপাতটা হয়ে গেল 1:2। তাহলে 1 টাকার মুদ্রা সংখ্যা আর 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। মোট 30টা, তাহলে 1 + 2, 1 + 2, 3 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 30টা। তাহলে 1 ইউনিট 10টা। কার চাই ভ্যালু আমাদের, বলেছে 25 পয়সার মুদ্রা সংখ্যা, মানে এইটাই ভ্যালু চাই। তাহলে 2 ইউনিট চাই, 2 ইউনিট মানে হচ্ছে 2 × 10 মানে হচ্ছে 20টি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট আনসার। চলে যাবো নেক্সট অঙ্ক। যারা বুঝতে একটু অসুবিধা হচ্ছে রিপিটেডলি দেখে নেবে, বুঝতে পেরে যাবে। দারুণ অঙ্ক, 7 আর 8, এগুলো দেখে কিন্তু মজা পাবে প্রচুর। হ্যাঁ, এগুলো আমরা অনুপাত সমানুপাতে করেছিলাম, এভারেজে করেছিলাম অন্য নিয়মে, এখন অন্য নিয়মে করব। সব প্যাটার্ন গুলো তোমরা খেয়াল রাখবে। গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43টি প্রাণী আছে, মোট 43টি প্রাণী। তাদের পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? ভেরি ভেরি নাইস কোশ্চেন। কি করব দেখো, তাহলে কি কি আছে, মুরগি আছে আর ছাগল আছে। টোটাল কটা আছে, টোটাল হচ্ছে তোমার 43টা আছে। তার মধ্যে কিছু সংখ্যক মুরগি, কিছু সংখ্যক ছাগল আছে, মোট পায়ের সংখ্যা হচ্ছে 142। তাহলে 142টা কোথায় হবে, এখানে 142 হবে, নিচে মাঝে। কিছু মুরগি কিছু ছাগল মিলিয়ে মিশিয়ে মোট পা হচ্ছে 142। তোমরা প্রথমত বলো, যদি 43টাই মুরগি থাকতো তাহলে পা কটা হতো, রেসপন্স করো। 43টা অর্থাৎ সবগুলো যদি মুরগি থাকতো তাহলে পা কটা হতো, একটা মুরগির 2টো পা। ম্যাথমেটিক্সে আমাদের এইভাবে এগোতে হবে, একটা মুরগির 2টো পা, তাহলে 43টা মুরগির পা কটা হবে, 86টা, 86। তাহলে সবগুলো যদি মুরগি থাকতো, 43টায় যদি মুরগি থাকতো পা হতো 86টা। আচ্ছা, 43টা যদি ছাগল থাকতো তাহলে কটা পা হতো, একটা ছাগলের 4টে পা। তাহলে 43টা ছাগলের কটা পা হবে বলো, 80 × 2 = 160, 6 × 2 = 172।
বুঝতে পারছো? 172টা, তাহলে 43টা টোটাল আছে। 43টা মুরগি হলে পা হতো 86টা, 43টা ছাগল হলে পা হতো 172টা, কিন্তু কিছু মুরগি কিছু ছাগল আছে যার জন্য পা হচ্ছে 142টা। কতগুলো মুরগি কতগুলো ছাগল আছে, রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে দাও, তাদের অনুপাতটা পেয়ে যাবে। 142 আর 30 172 ইজ টু, এখানে 86, 42 আর 14 মানে 56। বুঝতেই পারছো, এখানে 42 আর 14 মানে হচ্ছে 56। তাহলে 2 দিয়ে কাটবে, 2 15 30 আর 2 28 56, 15:28। তাহলে মুরগি আর ছাগলের সংখ্যার অনুপাত, এগুলো কি, এগুলো বারবার বলছি, এগুলো হচ্ছে সংখ্যার অনুপাত। কোয়ান্টিটি 1 আর কোয়ান্টিটি 2 আগের ক্লাসে বারবার বলেছিলাম, সংখ্যার অনুপাত। তাহলে মুরগি যদি 15টা হয় তাহলে ছাগল হচ্ছে 28টা, এখানে মোট 43টা, খুব ইজি, মিলেই গেল। তাহলে 15 প্লাস 28 মানে 43 ইউনিট, মানে 43টি, 1 ইউনিট একটি, তাহলে মুরগির সংখ্যা হচ্ছে 15 ইউনিট, মানে 15টি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতেই পারছো, 15 প্লাস 28 তাহলে 43 ইউনিট ইকুয়াল টু 43টি, তাহলে 1 ইউনিট একটি, 15 ইউনিট 15টি। 15 ইউনিট কেন করলাম, কারণ আমাদেরকে চেয়েছে মুরগির সংখ্যা, ওই জন্য 15 ইউনিট করতে বাধ্য হলাম। 8 নম্বর অঙ্ক করে একইভাবে করে দাও, উত্তরটা ফটাফট উত্তর হয়ে যাবে, কোথাও কোনো আলাদা না, একদম সেম সেম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, চলে যাবে এবার 8 নাম্বার অঙ্কে। করে ফেলো 8 নাম্বার, স্পিডটা বাড়াও। টিয়া পাখি আর হরিণ আছে, আমি বোঝাচ্ছি বলে আমার একটা সময় লাগছে, তোমরা একটা তাড়াতাড়ি করতে হবে। টিয়া আছে আর হরিণ আছে, মোট কটা আছে, মোট 70টা। তাহলে 70টা টিয়া থাকলে পা হতো 70 দুয়ে 140টি, 70টা যদি হরিণ থাকতো 7 4 28 280টি, কিন্তু কিছু টিয়া কিছু হরিণ আছে যার জন্য পা হচ্ছে 200টি। তাহলে টিয়া ও হরিণের সংখ্যার অনুপাত কত হবে, 80:60, অর্থাৎ 20 4 80, 20 3 60, 4:3। দুটো যোগ করে কত, 7, তাহলে 4 + 3, 7 ইউনিট হচ্ছে 70টি, 1 ইউনিট 70/7 মানে 10টি। কয় ইউনিট চাই আমার, হরিণের সংখ্যা মানে 60 ইউনিট, মানে 60 ইউনিট, না সরি 3 ইউনিট হবে, শেষেরটা নিয়ে কাজ করছি আমরা, 3 ইউনিট হবে, বুঝতেই পারছো, 3 ইউনিট, 3 × 10 30টি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো অঙ্ক না? এরপরে যে অঙ্কগুলো করব আরো ইন্টারেস্টিং হবে, বারবার বলেছি কঠিন অঙ্ক যাবো আমরা ক্লাসের শেষের দিকে আস্তে আস্তে। 7 8 9 10 করো, এই 9 10টা করার পর আরো ইন্টারেস্টিং অঙ্ক আছে, এই 9 10টা ইজি আছে, করে নাও। একইভাবে হবে, অফিসার আর কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। তাহলে কি কি আছে একটা অফিসে, অফিসার আছে আর কর্মী আছে, বলছে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000, তাহলে 8,000টা মাঝে বসছে, সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা, তাহলে অফিসার আছে 7 জন, এখানে লিখছি 7 জন, অফিসার কত 12,000 টাকা। আর বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা, তাহলে এখানে কর্মীদের গড় বেতন 6,000 টাকা। কতজন কর্মী আমি জানি না, এটাই বের করতে হবে, তাহলে মোট অফিসে কতজন কাজ করে সেটা পেয়ে যাবো। ভালো করে বুঝে দাও কি লিখলাম, অফিসার আছে কর্মী আছে, 7 জন অফিসার যাদের গড় বেতন 12,000, কিছু কর্মী কতজন জানি না তাদের গড় বেতন 6,000, অফিসার কর্মী মিলিয়ে গড় বেতন হচ্ছে 8,000। তাহলে যেহেতু অফিসারদের গড় বেতন, কর্মীদের গড় বেতন, অফিসার কর্মী মিলিয়ে গড় বেতন পেয়ে গেছি, তাহলে আমরা রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করবে, অফিসার আর কর্মীর সংখ্যার অনুপাতটা পেয়ে যাবো। লাগিয়ে দাও রুলস অফ এলিগেশন, 6 আর 2 8,000, আর এখানে 8 আর 4 12,000, অর্থাৎ অনুপাতটা যদি বলতে চাও 1:2। তাহলে 1 এর ভ্যালু যদি 7 জন হয়, বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি, 1 ইউনিট
7 জন, এই যে এখান থেকে 1 ইউনিট 7 জন, তাহলে 2 ইউনিট কতজন হবে? 14 জন হবে, এটাতে বসবে। তাহলে মোট 3 ইউনিট, 1 + 2 3 ইউনিট করতে পারে, 3 7 21, 7 + 14, অর্থাৎ 21 জন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। হয়ে গেল 9এরটা। 10এরটা করে দাও একইভাবে, 10এরটা একইভাবে করে দাও, সহজ সরল ভাবে, কোথাও কোনো কঠিন নেই। বলছে অফিসার আর কর্মীদের 400 জন আছে টোটাল, 400 জন অফিসার কর্মী মিলিয়ে কিন্তু 400 জন, কেমন ভেবে নিও না যে অফিসার 400 জন, অফিসার কর্মী মিলিয়ে 400 জন। আচ্ছা, ওভারঅল সবার গড় হচ্ছে 30,000, অফিসারদের আর কর্মীদের গড় বেতন, এটা একটু কেমন কেমন লাগছে। 400 জন অফিসার ও কর্মীর গড় বেতন 30,000 টাকা, অফিসার ও কর্মীদের গড় বেতন যথাক্রমে 10,000 আর 20,000 টাকা হয়, তবে অফিসার কত হবে? এই অঙ্কটাতে জানি না ক্যালকুলেশন মনে হচ্ছে ভুল আছে। কারণ কি বলতো, দেখো অফিসারের গড় বেতন বেশি হতে হবে, তো অফিসার কর্মী মিলিয়ে যদি 30,000 হয়, তাহলে অফিসারের গড় বেতন অবশ্যই 30-এর থেকে বেশি হবে। এই 10-এর অঙ্কটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, বুঝলে? ক্যালকুলেশনটা করে দেখতে হবে কত হচ্ছে ঠিক উত্তর। এটা তোমরা বাড়িতে একবার কষে দেখবে, তবে আমার মনে হচ্ছে এই ডেটাটা একটু ভুল আছে। হয় তোমার এই 30,000 টাকাটা ভুল আছে, এটা 25 হবে, তাহলে 10-এর থেকে, না 25 হলেও হবে না, 10,000 আর 20,000-এর মাঝে কিছু একটা হতে হবে, অথবা 10টা 50,000 হতে পারে। এই 10,000টা আমার মনে হচ্ছে এটাই চেঞ্জ করতে হবে, এই 10,000টা হয়তো 50,000 হলেও হতে পারে। ঠিক আছে, এটা একবার চেক করে নেবে, একইভাবে উত্তর হবে। এটা আমি এরার আছে, প্রশ্নটাতে ভুল আছে, শেষে আমি একবার দেখে নেবো, কেমন? এটা বাদ দাও, 10 নাম্বারটা বাদ, প্রশ্নটা ভুল আছে। চলে যাবো নেক্সট অঙ্ক, 11 নাম্বার অঙ্কে। 11 নম্বর একটা কথা বলি, গড় বেগ নির্ণয় করার যে সূত্র তোমরা পড়েছো, যে গড় বেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, সেটা দিয়ে তোমরা এটা করতেই পারো, বাট আমি তোমাদের রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে 11 নম্বর অঙ্ক এবং নেক্সট দুটো অঙ্ক, অর্থাৎ 12 এবং 13 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো আমি রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে করাতে চাইছি, তার জন্য নিয়েছি, ভালো করে বোঝো। যদি এরকম কেস ঘটে, দেখো পাশে একটা ছক দিয়ে দিয়েছি, এখানে যে স্পিড গতিবেগ, এখানেও স্পিড গতিবেগ, এখানেও স্পিড গতিবেগ, তাহলে রুলস অফ এলিগেশন করে যেটা পাবে সেটা টাইমের অনুপাত পাবে, এটা শুধু খেয়াল রাখবে, টাইম পাবে। তোমাদের অনেকের পরীক্ষা হলে বা প্র্যাকটিস করতে গিয়ে মনে হবে যে 3টে গতিবেগ নিয়ে যদি রুলস অফ এলিগেশন লাগায়, তাহলে যে অনুপাতটা পাবো সেটা হবে ডিস্টেন্সের অনুপাত, কিন্তু না, সেটা হবে টাইমের অনুপাত, এটা শুধু মনে রাখবে, কেমন? বারবার বলছি, এটা কিন্তু ডিস্টেন্সের অনুপাত নয়, অঙ্কটা পড়ো ভালো করে বুঝতে পারবে। এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন, তাহলে 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করেন, তার মানে গড় বেগ কত? 100 কিমি 10 ঘন্টায়, তাহলে 100 কিমি বাই 10 ঘন্টা, মানে 100/10 কিমি পার ঘন্টা, তার মানে 10 কিমি পার ঘন্টা। এটা বুঝতে পারছো? কিছু অংশ বলছে 7 কিমি পার ঘন্টা বেগে গেছে, বাকি অংশ 12 কিমি পার ঘন্টা বেগে গেছে। তার মানে ধরে নাও একটা জায়গা থেকে একটা জায়গা যাচ্ছে, এখান থেকে এতটা যাচ্ছে, কিছু অংশ যাচ্ছে কি বেগে? 7 কিমি পার ঘন্টা গতিবেগে, কিছু অংশ যাচ্ছে 12 কিমি পার ঘন্টা গতিবেগে। ওভারঅল এইখান থেকে এইখান যেতে তার গতিবেগ, গড় গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। রুলস অফ এলিগেশন লাগিয়ে দাও, ভালো করে বুঝে শুনে লাগাও। এখানে হচ্ছে 7 কিমি পার ঘন্টা, এখানে হচ্ছে 12 কিমি পার ঘন্টা, এখানে হচ্ছে 10 কিমি পার ঘন্টা, মানে হচ্ছে এখানে 7 আর 3 10 আর 10 দিব 2:3। বারবার বলছি, এটা কিসের অনুপাত হবে? দূরত্বের নয়, এটা হচ্ছে সময়ের অনুপাত, এটা হচ্ছে সময়ের অনুপাত পাবে। তাহলে এখানে যে 2 ঘন্টা আর 3 ঘন্টা, নাকি কি বলছে দেখো, ও না 2 ঘন্টা 3 ঘন্টা হবে না, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা অনুপাত 2:3, তাহলে 2 ইউনিট আর 3 ইউনিট। দেখো এখানে টোটাল বলেছে 10 ঘন্টা সময়, টোটাল সময় কত বলেছে এখানে? 10 ঘন্টা,
তার মানে 2+3 পাশে করে দিচ্ছি আমি, 2+3 5 ইউনিট ইকুয়ালস টু 10 ঘন্টা, 1 ইউনিট 2 ঘন্টা। তাহলে এখানে বুঝতেই পারছো এইটা হয়ে যাবে 2 ইউনিট মানে হয়ে যাবে 2 দুগুণে 4 ঘন্টা, আর 3 ইউনিট মানে হয়ে যাবে 3 দুগুণে 6 ঘন্টা। তার মানে সে প্রথম অংশ যাচ্ছে 4 ঘন্টায়, পরের অংশ যাচ্ছে 6 ঘন্টায়। তাহলে কত কিমি পথ হেঁটেছিলেন তিনি? তাহলে দেখো প্রথমে 7 কিমি পার ঘন্টা গতিবেগে 4 ঘন্টা, 7 4 28 আমরা বলতে পারি। কত কিমি পথ তিনি হেঁটেছিলেন? আচ্ছা, এই অঙ্কর ভাষাতে একটু ভুল আছে, প্রথমটা তিনি হেঁটেছিলেন হবে, ও হেঁটে ঠিকই আছে, 7 কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে, তাহলে এই প্রথমটা গেছেন হেঁটে, এটা হচ্ছে হেঁটে, তাহলে হেঁটে তিনি গেছেন 7 কিমি পার ঘন্টা গতিবেগে, কত ঘন্টা গেছেন? 4 ঘন্টা। তাহলে হেঁটে গেছেন, হেঁটে আর এটা পরেরটা দৌড়ে, হেঁটে গেছেন গতিবেগ 7 কিমি পার ঘন্টা, গণিত সময় হচ্ছে 4 ঘন্টা, মানে 28 কিমি। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 11টা অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। দেখো বোঝাটা জরুরি, তোমরা তো বলবে স্যার এই অঙ্কটা আরো সহজে হয়ে যাবে, আমি কেন এটা করতে যাবো, কিন্তু না, রুলস অফ এলিগেশনটা জানাটা কিন্তু খুবই জরুরি, এটা তোমাদের জানতে হবে। কি হলো তাহলে, কিছু অংশ গেছেন হেঁটে 7 কিমি পার ঘন্টা গতিবেগে, কিছু অংশ গেছেন দৌড়ে 12 কিমি পার ঘন্টা গতিবেগে, গোটা পথটার ক্ষেত্রে গড় বেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে যে দুটো আমি অনুপাত পেলাম সেইটা হচ্ছে সময়ের অনুপাত 2:3, কিন্তু সেটাকেই 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নিও না, 2:3 সময়ের অনুপাত। তাহলে মোট সময় 2+3 5 ইউনিট, এখানে মোট সময় 10 ঘন্টা, তাহলে 5 ইউনিট যদি 10 ঘন্টা হয়, 1 ইউনিট 2 ঘন্টা, তাহলে 2 ইউনিট মানে 4 ঘন্টা, 3 ইউনিট 6 ঘন্টা, অর্থাৎ হেঁটে গেছেন 4 ঘন্টা। প্রশ্ন এটাও দিতে পারতো যে হেঁটে কত ঘন্টা গেছেন, হেঁটে 4 ঘন্টা গেছেন, দৌড়ে কত ঘন্টা গেছেন, 6 ঘন্টা গেছেন, হেঁটে কত দূর গেছেন, 4 7 8, হ্যাঁ 4 7 28 28 কিলোমিটার, দৌড়ে কতটা গেছেন, 12 6 72 কিলোমিটার। সবটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল জলের মতো। যারা বুঝতে পেরেছো নেক্সট বলে টাইপ করো প্লিজ। এখনো যদি কোনো ডাউট থাকে আমার কাছে ডাউটটা তোমরা চ্যাট বক্সে লেখো, সবাই রেসপন্স করো তাড়াতাড়ি। চলে যাবো নেক্সট অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা একটু ট্রাই করো। এই যে মেথডটা করালাম, দেখো 1 থেকে 10 অব্দি খুবই ইজি ছিল, 11তে যে নিয়মটা দেখালাম এটা একটু অন্য স্বাদের নিয়ম, একটু অন্য রকম নিয়ম, তাই এই নিয়মটার সাথে যাতে তোমরা ইউজ টু হতে পারো সেই জন্য তোমাদের দুটো অঙ্ক করতে দেবো। নেক্সট দুটো অঙ্ক তোমরা করে দেখাও, 12 এবং 13, দেন আমি করে দিচ্ছি, কেমন? 12 এবং 13 এই নিয়মে হবে যে দুটো গড় গতিবেগের উপর রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করবে, দিয়ে দুটো গতিবেগের ক্ষেত্রে করসপন্ডিং সময়ের অনুপাতটা তোমরা পাবে। খুব ভালো অঙ্ক, 12 এবং 13 ভালো করে পড়ো। 160 কিমি পথের 120 কিমি পথ 80 কিমি পার ঘন্টা গতিবেগে, বাকি পথ 40 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? 12 নম্বর কোশ্চেন। তাহলে 160 কিমি পথ, 120 কিমি পথ 80 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে 80 কিমি পার ঘন্টা গতিবেগ, কতটা পথ যায়? 80 কিমি পার ঘন্টা গতিবেগে 120 কিমি পথ, তাহলে সময় কত লাগে বলো? বুঝতেই পারছো, 120 কিমি পথ 80 কিমি পার ঘন্টা গতিবেগ, অর্থাৎ 120/80 মানে হচ্ছে 3/2, মানে 1.5 ঘন্টা এটা সময় লাগবে, 1.5 ঘন্টা সময় লাগবে। আর বলছে বাকি পথ মানে 160-এর মধ্যে যদি 120 চলে যায়, বাকি পথ মানে কত হবে? 40 কিমি পথ, 40 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে 40 কিমি পথ, তাহলে সময় কত লাগবে? 40/40 মানে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে আমার এই মাঝেরটা বের করতে হবে, গড় গতিবেগ মানে মাঝেরটা। তার মানে আচ্ছা আমরা নিচের সময়টা কেন বের করে নিলাম, কারণ আমরা জেনে গেছি যে কিছু অংশের গতিবেগ পরবর্তী অংশের গতিবেগ ওভারঅল গড় গতিবেগ যদি দেওয়া থাকে, তাহলে রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে নিচে যেটা পাবে সেটা সময়ের অনুপাত, তাই আমরা নিচে সময়গুলো লিখে নিলাম দূরত্ব না লিখে।
তাহলে 1.5 ঘন্টা আর 1 ঘন্টা এই দুটো কিসের অনুপাত? সময়ের অনুপাত। সময় এটা, তাহলে অনুপাত যদি করতে হয় কত হবে? 1.5 আর 1, বুঝতেই পারছো 3:2 হবে, এটা 3:2 হবে। অনুপাতটা কার কার? এই 1.5 ঘন্টা আর 1 ঘন্টার অনুপাত কত হবে? 3:2। মাঝেরটা বের করার নিয়ম কি? আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম। উপরে দুটো আছে, নিচের অনুপাত আছে, নিচের অনুপাত আছে, তাহলে মাঝেরটা বের করতে গেলে উপরের যে গ্যাপিং, উপরের গ্যাপিং কত? 40, 80 আর 40 এর গ্যাপিং 40, এই 40টাকে ডিভাইড করতে হবে নিচের অনুপাতে, অর্থাৎ 3:2 অনুপাতে। 40টাকে 3:2 অনুপাতে ভাগ করতে হবে। একটু বাঁদিক করে লিখি, পরের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 40টাকে আমাদের 3:2 অনুপাতে ভাগ করতে হবে। 40 ইন্টু 3/5 আর 40 ইন্টু 2/5, তাহলে 5 8 40, 8 3 24, আর এখানে হচ্ছে 5 8 40 আর 16, তাহলে এটা হচ্ছে 24 হয়ে গেল। এটা হয়ে গেল 16। এবার তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করো। এটা ধরে নাও মাঝেরটা কত হবে? তাহলে 80 থেকে মাঝেরটা বাদ দিলে 16 হয়। তাহলে 80 থেকে কত বাদ দিলে 16 হয় তোমরাই বলো? 80 থেকে কত বাদ দিলে 16 হয়? 60, 64। আবার দেখো 64 থেকে 40 বাদ দিলে, এই 64 40 বাদ দিলে 24 হয়। 80 থেকে 64 বাদ দিলে 60 হয়। তাহলে উত্তর হয়ে গেল 64 কিমি পার ঘন্টা, অপশন বি রাইট আনসার। কেমন দিলাম বলো? সম্পূর্ণ নতুন মেথড। সুপর্ণা একমাত্র উত্তর করেছো, ভেরি নাইস, খুব সুন্দর। প্রসেসটা দেখে নাও শুধু, কাজে লাগবে। তোমরা যদি ভেবে থাকো যে স্যার এটা আমরা গড়বেগে বের করে নেবো, হ্যাঁ বের করে নিতেই পারো, বাট এই নিয়মটাও তোমাদের কাজে লাগবে। তোমাদের আমি টোটাল কম্পিটিটিভ ম্যাথমেটিক্সে, আজকে আমার অ্যারিথমেটিক প্রায় সিলেবাস শেষ হয়ে যাবে, এরপর আমরা প্র্যাকটিস করাবো। কিন্তু এই যে টোটাল সিলেবাস, এতে আমি এমন কোনো নিয়ম তোমাদেরকে শেখাইনি যে নিয়মটা তোমাদের কাজে লাগবে না। তোমাদেরকে সেই সমস্ত নিয়ম শেখানো হয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে। তাহলে এই নিয়মটাও কাজে কিন্তু লাগবে। 80 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে 1.5 ঘন্টা, 40 কিমি পার ঘন্টা গতিবেগে গেছে 1 ঘন্টা। ওরা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিল, আমি সময়টা নিচে বের করে নিলাম এই কারণে, কারণ রুলস অফ এলিগেশনের ক্ষেত্রে গড়বেগ নির্ণয় করতে আমাদের সময়ের অনুপাতটা চাই। তাহলে উপরের যে গ্যাপিংটা 80 কিমি পার ঘন্টা, 40 কিমি পার ঘন্টার গ্যাপিং 40 কিমি পার ঘন্টা, সেটাকে নিচের অনুপাত 3:2 তে ভাগ করে পেলাম 24 আর 16, অর্থাৎ মাঝেরটা বের করার কঠিন কাজ রইল না। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্কটা করো, আরো ভালো বুঝতে পেরে যাবে। 13 নম্বর অঙ্ক। গৌতম 160 কিমি দূরবর্তী একটা স্থানে 32 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে 40 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। তাহলে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 32 কিমি পার ঘন্টা, আসার সময় হচ্ছে 40 কিমি পার ঘন্টা। তাহলে তোমরাই বলো যাওয়ার সময় সময় কত লাগবে? দূরত্ব তো 160 কিলোমিটার, তাহলে 160 বাই 32, 30 5 150, 5 ঘন্টা সময় লাগবে। আর 40 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে এসছে, সেক্ষেত্রে দূরত্ব 160 কিলোমিটার, গতিবেগ 40, তাহলে সময় লাগবে 4 ঘন্টা। তাহলে নিচের সময় দুটো হচ্ছে 5 ঘন্টা আর 4 ঘন্টা। তাহলে মাঝেরটা বের করতে গেলে আমাকে উপরের যে গ্যাপিং 32 40 এর গ্যাপিং কত? 8, 8টাকে ভাগ করতে হবে। ঠিক করলাম না, দেখি 30 5 150, হ্যাঁ ঠিক আছে, 32 40 8, হ্যাঁ কিছু করার নেই, 8কে ভাগ করতে হবে 8 ইন্টু এখানে 5 এর 9 দিয়ে, 8 ইন্টু 4 এর 9 দিয়ে, নিচে যেহেতু 5:4 আছে, 5:4, তাহলে সেই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে 8 5 40 বাই 9 হলো, আর 32 বাই 9 বের করে না, উত্তর হয়ে যাবে। 32 থেকে কত বাদ দিলে 32 বাই 9 হয়? না সরি, এখানে 40টা বড়, তাহলে 40 থেকে কত বাদ দিলে 40 বাই 9 হয় সেটা দেখে নাও। যদি এক্স হয় সাপোজ, অ্যান্সার বেরোবে এইভাবে, 40 মাইনাস এক্স সমান 40 বাই 9। এক্স ইকুয়ালস টু হচ্ছে 9 লসাগু 360 মাইনাস 40, 320 বাই 9, 9 3 27, 5 0 50, 9 5 45, 5 0 50, 35.55, অর্থাৎ 13টা, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? হয় তুমি 40 থেকে এটা বিয়োগ করলে 40 বাই 9 পাবে, এখানেও এদিক থেকেও করতে পারো, উত্তর আসবে এইটা। এটা বসবে কোথায়? এইখানে।
আশা করি প্রসেসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ক্লিয়ার বলে টাইপ করো প্লিজ সকলে। এরপর আমরা নতুন ধাপের অঙ্ক করাবো, নতুন ধরনের অঙ্ক করাবো। রুলস অফ এলিগেশন দিয়ে আর অঙ্ক হবে না। এবারে যে অঙ্কগুলো করাবো সেগুলো মিশ্রণ চ্যাপ্টারের অঙ্ক, বাট অন্য মেথডে হবে এই 14-15 থেকে, ঠিক আছে? সবাই এটা বুঝতে পারলে কিনা ক্লিয়ার বলে টাইপ করো প্লিজ। চলে যাবো নেক্সট অঙ্ক। 12-13 হওয়ার পর 14-15, এই যে তিনটে গ্লাস আছে না, এগুলো রুলস অফ এলিগেশন দিয়ে হবে না। মনে রাখবে যখন তিনটের কেস হয়ে যাবে তখন রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই না করা সেক্ষেত্রে ভালো। এগুলো আমরা অনুপাত সমানুপাত এবং গতানুগতিক নিয়ম দিয়ে করব। কিভাবে করব সেটা খুব ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও কেমন। 14 নাম্বার কোশ্চেন, তিনটি সমান গ্লাস মাইন্ড ইট, কি বলেছে এখানে, সমান গ্লাস সিরাপ দিয়ে 1-2, 1-3, 2-3 অংশ পূর্ণ। তাহলে সিরাপ আছে, গ্লাস তিনটি জল দিয়ে পূর্ণ করা হলো, তাহলে সিরাপ আর জলের অনুপাতটা তোমরা প্রথমে বের করে নাও। দেখো 1/2 অংশ সিরাপ আছে, মানে 2/1 ভাগ সিরাপ, তাহলে 1 ভাগ সিরাপ হলে 1 ভাগ জল হবে, কারো কোনো ডাউট নেই। 1/2 অংশ সিরাপ মানে 2 ভাগের মধ্যে 1 ভাগ সিরাপ, তাহলে 1 ভাগ জল। নেক্সট 1/3 অংশ সিরাপ, তার মানে 1 হচ্ছে সিরাপ, 3-এর মধ্যে 1 সিরাপ, তাহলে 2 জল। 1 আর 2 3, বুঝতে পারছো? 2/3 অংশ পূর্ণ সিরাপ দিয়ে, তাহলে 2 অংশ হচ্ছে সিরাপ, 3-এর মধ্যে 2 সিরাপ, তাহলে 1 হচ্ছে জল, কারো কোনো ডাউট নেই। 14টা বলছি, 1/2 সিরাপ মানে 2-এর মধ্যে 1 সিরাপ 1 জল, 1/3 সিরাপ মানে 3-এর মধ্যে 1 সিরাপ 2 জল, 2/3 সিরাপ তাহলে 3-এর মধ্যে 2 সিরাপ 1 জল। তার মানে অংশ দেওয়া ছিল, আমি অনুপাত বের করে নিলাম সিরাপ জলের। একটা কথা খেয়াল করো প্রথমেই তোমরা, যে তিনটে গ্লাসের আকার সমান, তাহলে টোটাল চারটা যদি হিসাব করো 1 + 2 মানে কত, সরি 1 + 1 মানে হচ্ছে 2, 1 + 2 মানে হচ্ছে 3, 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে গ্লাস তিনটের ক্যাপাসিটি কি সমান হলো? না স্যার হলো না। ভালো করে বুঝো, সিরাপ জল 1:1, 1:2, 2:1, কিন্তু তিনটে সমান গ্লাস চাই, তাহলে গ্লাসের ক্যাপাসিটি কি সমান হলো? প্রথমটার ক্যাপাসিটি 2, পরেরটা 3, পরেরটা 3, না, সমান আমাকে করতে হবে। তাহলে সমান করতে গেলে কি করব, এটা 2 আর 3 এর লসাগু 6, তাহলে প্রথমটাকে তুমি 3 দিয়ে গুণ করে দাও, 6 হয়ে যাবে। পরেরটাকে 2 দিয়ে গুণ করো, পরেরটাকে 2 দিয়ে গুণ করো, অর্থাৎ অনুপাতগুলো চেঞ্জ হয়ে গেল। সিরাপ ইস টু ওয়াটার কত হলো, প্রথমটা 3 দিয়ে গুণ অর্থাৎ 3:3 হলো, পরেরটা 2 দিয়ে গুণ তাহলে 2:4 হলো, পরেরটা 2 দিয়ে গুণ অর্থাৎ 4:2 হলো। এইবার এই তিনটেকে মিশিয়ে দিলে বলছে সিরাপ জল কত হবে, যোগ করে দাও, 3 আর 2 5 আছে 9:7 আর 2 9, অর্থাৎ 1:1, দ্যাট ইজ দ্য অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিপর ক্যালকাটা সঠিক উত্তর। অর্পিতা, বিপাশা, সুপর্ণা, ভেরি নাইস, গুড পারফরমেন্স, এন্ড আরো অনেকে গুড পারফরমেন্স করছো। জিনিসটা বুঝে নাও কি করে করলাম। পরের অঙ্কটা এবং আরো দুটো অঙ্ক এই মেথডেই হবে। রিপিট করছি আমি, তিনটি সমান মাপের গ্লাস 1/2 অংশ, 1/3 অংশ, 2/3 অংশ সিরাপ দ্বারা পূর্ণ। তাহলে 1/2 যদি সিরাপ হয়, 2 এর মধ্যে 1 সিরাপ, বাকিটা জল দিয়ে পূর্ণ, তাহলে 1 জল, 1 সিরাপ 1 জল। 1/3 বলছে সিরাপ, তাহলে 3-এর মধ্যে 1 সিরাপ 2 জল, 2/3 সিরাপ, তাহলে 3-এর মধ্যে 2 সিরাপ 1 জল। তাহলে টোটাল ক্যাপাসিটি দেখলাম যে 1 আর 1 2, 1 আর 2 3, 1 আর 2 3, অর্থাৎ একটার হচ্ছে 2 ক্যাপাসিটি, বাকি দুটো 3 ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটি সমান কিন্তু হচ্ছে না। ক্যাপাসিটি সমান করার উদ্দেশ্যে প্রথম অনুপাতকে আমরা 3 দিয়ে গুণ করলাম, অর্থাৎ টোটাল ক্যাপাসিটি 6 হয়ে গেল। পরেরটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, টোটাল ক্যাপাসিটি আমরা সমান করে নিলাম, কারণ এখানে সমান মাপের তিনটে গ্লাস অর্থাৎ সমান আয়তনের বলেছে। এবার সিরাপ গুলোকে যোগ করে দিলাম, জলগুলোকে যোগ করে দিলাম, উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার সবার? 15 অঙ্কটা দেখো, একটু আলাদা হবে, বুঝতে হবে কিভাবে আমরা করব। ঠিক আছে, তাহলে দেখো পরবর্তী অঙ্ক 15 নাম্বারটা করো। এখানে তফাৎটা কি বলতো, চিনি আর নুন দিয়েছে, সেম লেখো, চিনি আর নুন। অনুপাত বলেছে 1:2, 2:3, 3:4। তাহলে ক্যাপাসিটি কি সমান আছে? সমান নাই, তাহলে প্রথমে কিন্তু সমান করতে হবে, কারণ দেখো তিনটি পাত্রকে 1:2:3 অনুপাতে মিশ্রণ করতে হবে, মানে 1:3:3। তাহলে প্রথমে সমান না করলে তাদেরকে 1:2:3 অনুপাত করবে কি করে? প্রথমত সমান করতে হবে, দেন
1:2:3 করার জন্য প্রথমটাকে 1 দিয়ে গুণ, পরেরটাকে 2 দিয়ে, তারপরটাকে 3 দিয়ে। তাহলে প্রথমে সমান করতে হবে। তাহলে 1 + 2 ক্যাপাসিটি হচ্ছে 3, 2 + 3 মানে হচ্ছে 5, 3 + 4 মানে হচ্ছে 7। সমান করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 × 5 = 15, 7 105, লসাগু হচ্ছে 105। তাহলে প্রথমটাকে 35 দিয়ে গুণ করতে হবে। কত পাবে 35 দিয়ে গুণ করলে? পাবে 35:70। পরেরটাকে গুণ করতে হবে 21 দিয়ে। 105 লসাগু হচ্ছে, তাহলে 21 দিয়ে গুণ করলে 21 × 2 = 42:63। পরেরটাকে 15 দিয়ে 45:60। চিনি অর্থাৎ সুগার, SU আর SALT, সুগার ইস টু সল্ট। এটা সমান হলো, সমান করেও শান্তি নাই, বলছে 1:2:3 করতে হবে। তাহলে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ। তোমরা একবারে গুণটা করতে পারো। 35:70, 2 দিয়ে গুণ করলে 84:126, 3 দিয়ে গুণ করলে 40, 3 120, 3 5 135:180। সবগুলো যোগ করে দাও। দেখো 120 আর 180 মানে 376, আর এখানে হচ্ছে 135 হবে 170, 80 250, 254। 2 দিয়ে শুধু কাটবে, 2 127, 2 18 34, 188, 127:188, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এগুলো কিন্তু রুলস অফ এলিগেশন অ্যাপ্লাই করে হবে না, সিম্পল অনুপাত সমানুপাতের অঙ্ক। যারা এই অঙ্কগুলোতে চাপ লাগছে তোমরা অনুপাত সমানুপাত পার্ট 1 পার্ট 2 দেখে নাও, আমি করিয়েছি, সেখানে এরকম অঙ্ক তোমরা পাবে। তাহলে কি করলাম? প্রথমে চিনি আর নুনের অনুপাত ছিল 1:2, 2:3, 3:4, অর্থাৎ টোটাল ক্যাপাসিটি গুলো আমরা চেক করে দেখলাম। প্রথম পাত্রের ক্যাপাসিটি 2 + 1 অর্থাৎ 3, 1 + 2 অর্থাৎ 3, পরেরটার ক্যাপাসিটি চিনি প্লাস নুন 2 + 3 5, তারপরটা 3 + 4 অর্থাৎ 7। তাহলে ক্যাপাসিটি প্রথমে আমাদের সমান করতে হবে। তো 3 5 7 এর লসাগু 105, প্রত্যেকটিকে 105 করতে হবে আমাদের। অর্থাৎ প্রথমকে 3 আছে ক্যাপাসিটি, তাকে 35 দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল অনুপাতকে 25 দিয়ে গুণ করে দাও, 35:70 এলো। পরেরটার 5 টোটাল ক্যাপাসিটি, তাই 105 যদি টোটাল ক্যাপাসিটি করতে 21 দিয়ে গুণ, তাহলে অর্থাৎ অনুপাতটাকে 21 দিয়ে গুণ 42:63। পরেরটা 3 + 4 7 ক্যাপাসিটি, অর্থাৎ এক্ষেত্রে 105 করতে গেলে 15 দিয়ে গুণ, অনুপাতকে 15 দিয়ে গুণ, 3 5 15, 3 15 সরি 45, 4 15 60। এটা সুগার আর সল্ট অর্থাৎ চিনি ও নুন ক্যাপাসিটি সমান হলো। যদি বলতো তিনটি পাত্রের মিশ্রণ সমান অনুপাতে মেশালে, সমান পরিমাণে মেশালে, তাহলে এই তিনটিকে যোগ করলে উত্তর হয়ে যেত, কিন্তু বলেছে 1:2:3 অনুপাতে মেশাতে, তাই জন্য এটাকে আমরা কি করলাম? 1 আর 2 আর 3 দিয়ে গুণ করলাম, দিয়ে যে অনুপাতটা পেলাম তাকে যোগ করলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। এই শেষে যেটা পেয়েছি এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে নুন। আশা করি বুঝতে পেরেছি 14 15। আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট অঙ্ক। তোমরা বুঝতে পারলে কিনা বলো? এই দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করে আছি। 14 15, এই 16 17 এগুলো একটু পরে করবো, কেমন? 16 17 পরে করছি, 18 19 পরে করছি, 20 পরে করছি। পরে করার পেছনের কারণ আছে, 21 22 পরে করছি। এই দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক, 23 24। তোমরা প্রথমে ট্রাই করো, ওই জন্য বলছি এটাকে করে নাও। এটা 25 নম্বর অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো। যাই হোক, তোমরা 23 24 এই দুটো অঙ্ক প্রথমে করে নাও। এই দুটো কেন দিলাম বলতো? আমরা যে অঙ্ক দুটো করলাম না, সেই দুটোর সঙ্গে এই দুটো সেম। পড়ে দেখো ভালো করে, 23 24 হয়ে যাবে। এরপর দুটো প্যাটার্নের অঙ্ক করবো, ক্লাসটা শেষ হয়ে যাবে। তবে এখনো মেন জিনিসগুলো শেখানো বাকি আছে, ধৈর্য ধরে শেখার চেষ্টা করো। এই দুটো আগে করে নাও। দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ 20% না 40%? তাহলে দুধ আর জল আছে, দুধ আছে আর জল আছে। তোমরা প্রথমে অনুপাতটা করে নাও। 20% দুধ থাকার অর্থ কি? 20% দুধ থাকার অর্থ হচ্ছে 80% জল। 20% দুধ মানে 80% জল। এই 20% দুধ মানে হচ্ছে 20% দুধ মানে 80% জল। তা বুঝতেই পারছো, 20:80 মানে 1:, আমি একবার লিখে দিই এটা, 20:80 মানে 1:,
4 মিল্ক ইজ টু ওয়াটার। 40% দুধ, তাহলে 40 আর 60 2:3 বোঝা গেল। পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসে 2 অংশ অপর গ্লাসে 3 অংশ ভর্তি করা হলো। তাহলে প্রথমে সমান করতে হবে। দেখো ফরচুনেটলি এখানে সমান হয়েই আছে। দেখো 1 + 4 5, 2 + 3 5 সমান হয়েই আছে। তাহলে সমান হয়ে থাকার জন্য সমানটা আলাদা করে করতে হলো না, কিন্তু 2 অংশ আর 3 অংশ। তাহলে প্রথমটাকে 2 দিয়ে গুণ, কত পেলাম 2 দিয়ে গুণ করলে 2:8, পরেরটাকে 5 দিয়ে গুণ, না সরি পরেরটাকে 5 দিয়ে নয়, পরের 3 অংশ 3 দিয়ে, অর্থাৎ 3 দুগুণে 6, 3 3 9, 6:9। এবার যোগ করে দাও মিল্ক ইজ টু ওয়াটার, 2 আর 6 8, 8 আর 9 17, 8:17। তাহলে দুধের ভাগ কত হবে? দুধের ভাগ হবে 8/25। যদি দুধ আর জল 8:17 হয়, দুধের আনুপাতিক ভাগ আর 8/25। আনুপাতিক ভাগ আর শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, 25 4 100, 8 4 32%। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দেখো বুঝতে পারলে কিনা? এই টেকনিকটা কিন্তু দারুণ টেকনিক। আগের ক্লাসে অর্থাৎ মিশ্রণ পার্ট 1 যেমন শিখেছিলাম, সে দুধ মেশাচ্ছে, দুধ আর জলের মিশ্রণে দুধ মেশাচ্ছে, তাহলে জলের অনুপাত একই থাকবে, এরকম কনসেপ্ট দিয়ে অঙ্ক শিখিয়েছিলাম রেশিও এন্ড প্রপোর্শন এর মেথড দিয়ে, রুলস অফ এলিগেশন ছাড়াও। ঠিক তেমনি এক্ষেত্রেও রুলস অফ এলিগেশন এগুলো অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, এগুলো এইভাবেই সহজ হবে, এইভাবেই ভালো হবে, এইভাবে ঠিক হবে। তাহলে দুধ আর জল 1:4 আর 2:3, যেহেতু 1 + 4 5, 2 + 3 5, অর্থাৎ ক্যাপাসিটি, সুতরাং ক্যাপাসিটি সমান করার প্রয়োজনটা এক্ষেত্রে হলো না। প্রথম গ্লাসে 2 অংশ, দ্বিতীয় গ্লাসে 3 অংশ ভর্তি করা হলো, অর্থাৎ প্রথমটা 2 ভাগ 2 দিয়ে গুণ, পরেরটা 3 ভাগ 3 দিয়ে গুণ। তাহলে প্রথম অনুপাতটাকে 2 দিয়ে গুণ করলে পেলাম 2:8, পরের অনুপাতকে 3 দিয়ে গুণ করে পেলাম 6:9। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার আমরা যোগ করে পেয়ে গেলাম 2 + 6 অর্থাৎ 8, and 8 + 9 অর্থাৎ 17। তাহলে মিল্ক আর ওয়াটার 8:17। তাহলে মিল্ক অর্থাৎ দুধের আনুপাতিক ভাগ আর 8/25, শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ, 25 4 100, 8 4 32%। রেসপন্স করো সবাই, বুঝতে পারলে কিনা? আশা করি বুঝতে পারবে। আমরা লাস্ট যে দুটো অঙ্ক করেছি তার মতো সেম 24 নম্বর অঙ্কটা আমরা সেম মেথডে করব। দেন আমরা মিশ্রণ চ্যাপ্টারে সবচেয়ে যে গন্ডগোল এর জায়গা, সবচেয়ে কনফিউশন আনে যে অঙ্কটি, সেই অঙ্ক দুটি করব। সেই অঙ্ক দুটো তোমরা অনেকেই ঘাবড়ে যাবে কিভাবে করব, বাট আমি তোমাদের সহজে সেগুলো করিয়ে দেবো। তার আগে 24টা করে নাও। 3টি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ বলেছে। 24টা বাদিক থেকে আমি করতে পারি, এটা 32% হলো, এখান থেকে করো। দুধ জল আমি লিখে লিখে করছি। দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ 20%, তাহলে 20 আর 80, 40 আর 60, 60 আর 40। এটা অনুপাতটা ডাইরেক্ট করে নিতাম আমি। অনুপাতটা যদি করো বুঝতেই পারছো, 1:4, 2:3, 20 দিয়ে কাটছি 3:2। ফরচুনেটলি এখানেও সমান হয়ে আছে। তাহলে প্রথমটা 30 লিটার, 30 লিটার 40 লিটার, অনুপাতটা কত? এই যে 30 30 40, অর্থাৎ 3:3:4 এই অনুপাতে মেশাচ্ছে। তাহলে প্রথমটাকে ক্যাপাসিটি এখানে সমান আছে, দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। যেহেতু সমান আছে তাহলে সমান করার ঝামেলাটা রইলো না, কিন্তু 3:3:4 আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে প্রথমটাকে 3 দিয়ে গুণ, অনুপাত কত হলো 3:12। পরেরটাকে 3 দিয়ে গুণ, না 3 দিয়ে কোথায়, হ্যাঁ 3 দিয়ে, তাহলে 6, 3 দুগুণে 6, 3 3 9, পরেরটাকে 4 দিয়ে, 4 3 12, 4 2 8, কার মিল্ক ইজ টু ওয়াটার। তাহলে ওভারঅল কত হলো 12 18 3 21 আর 29, 21 আর 29। তো দুধের ভাগ কত? দুধের ভাগ একইভাবে হবে, দুধের আর জলের অনুপাত 21:29, মানে দুধের আনুপাতিক ভাগ হচ্ছে 21/50 ইন্টু 100%। 50 2 100, 2 21 42%, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো?
23 আর 24 সেম অঙ্ক। আচ্ছা তোমরা রেসপন্স করো তো 23 24 বুঝতে পারলে কিনা? আমি বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারলে কিনা। সবাই রেসপন্স করো একসাথে। অর্পিতা, চরণ, সুপর্ণা, বৈশাখী সবাই ক্লিয়ার, বাসন্তী ভেরি গুড, বিপাশা, প্রশান্ত, রিম্পা থ্যাংক ইউ সকলকে, ভেরি নাইস। তাহলে দেখো 23 আর 24 সাথে যে অঙ্ক দুটো সমান ছিল সেগুলো কোনটা? লাস্ট যেটা করে এসেছি আমরা এইটা, অর্থাৎ 14 15 হয়ে গেল। এইবারে আমাদের সেই চির আকাঙ্ক্ষিত অঙ্ক 16 17, এই দুটো অঙ্ক আমাদের কষতে হবে। দেখো একটা পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, ওই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে, কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে। এটা তোমরা করতে পারবে। তোমরা 16 17টা করে দেখাও দেখি কিভাবে করবে, দেন আমি তোমাদের করে দিচ্ছি। এটা দুটো মেথডে করা যায়, কেমন? একটা হচ্ছে গতানুগতিক মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড। কোন মেথডে করবো বলো, গতানুগতিক না শর্টকাট? প্রথম অঙ্কটা অর্থাৎ 16 নম্বরে দুটো মেথডেই করি, আর 17টা শর্টকাটে করে দেবো। তাহলে দেখো শর্টকাট মেথড আর গতানুগতিক মেথড দুটোই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে গতানুগতিক মেথডটা, এটা তোমরা নিজেরা কেউ কিছু করো না, চুপটি করে এখন আমার কথাগুলো শোনো, জাস্ট 5 মিনিট শোনো, বুঝতে পেরে যাবে। এই অঙ্কটা একটা ভালো প্যাটার্নের অঙ্ক, এই অঙ্কটা ভালো করে বুঝতে হবে, একদম পরীক্ষায় হুবহু এই প্রশ্ন কমন পাবে। আমি তোমাদের ট্রিক্স দিয়ে দেবো, সেই দিয়ে উত্তরটা করতে পারবে। একটা পাত্রে দুধ আর জলের অনুপাত হচ্ছে 3:1, তাহলে আমরা ধরে নিতেই পারি যে দুধ আছে, দুধ ধরে নাও, দুধ আছে 3x। আচ্ছা 3x ধরছি না কেন বলতো, কারণ দেখো তোমরা যদি দুধ 3x ধরো, জল যদি x ধরো, তাহলে কত অংশ তুলে আবার সেটাকে y অংশ তুলে ধরতে হবে, তাহলে x y দুটো চলরাশি হয়ে যাবে। তাহলে দুটো চলরাশি যাতে না হয় সেই জন্য আমি ধরে নিচ্ছি দুধ আছে 30 লিটার, ধরতেই পারি। আর জল হচ্ছে 10 লিটার। এটা কেন ধরলাম বলতো, অ্যাকচুয়ালি আমরা 3x আর x ধরতে পারতাম, কিন্তু কত অংশ তুলে নিয়ে সেটাকে আবার y ধরতে হতো, তো সেই জন্য আমরা এটা করলাম। এবার ধরো না কত অংশ তুলে নিয়ে ধরো না y অংশ মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, কত অংশ? ধরো না y অংশ। আচ্ছা y অংশ না ধরে একটা কাজ করো, 4y অংশ ধরো, আরো ভালো হবে। কেন 4y বলতো? 4y হচ্ছে এই কারণেই, কারণ দেখো মিশ্রণ যখন তুলবে তখন তুমি দুধ আর জল মিলিয়ে মিশিয়ে আছে, দুধও তুলবে জলও তুলবে, যেহেতু 3:1 অনুপাতে আছে তাহলে 3 + 1 মানে 4, তাহলে যাতে ভগ্নাংশ না আসে, যাতে করে পূর্ণ সংখ্যা আসে, ওই জন্য আমরা ধরে নেবো মিশ্রণের 4y অংশ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, ধরে নিচ্ছি, বুঝতে পেরেছো? 4y অংশ তুলে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে তোমরা প্রথমেই বলো এই যে 4y অংশ, 4y অংশ মিশ্রণ তুলে নেওয়া হলো। আচ্ছা 4y অংশ মিশ্রণে কি কি থাকবে? দুধও থাকবে জলও থাকবে, দুধও থাকবে আর জলও থাকবে। দেখো দুধ কত থাকবে, 4y, 3:1 অনুপাতে, 3y থাকবে দুধ আর y থাকবে জল, এটা তোলা হলো, 4y মিশ্রণ তোলা হলো, মানে 3y দুধ তোলা হলো, y জল তোলা হলো, দিয়ে বলছে সমপরিমাণ জল ঢালো, অর্থাৎ 4y অংশ জল ঢালা হলো, 4y অংশ জল ঢালা হলো। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো শর্তটা কি দাঁড়ালো। প্রথমে ছিল 30/10, 30 ছিল দুধ আর 10 ছিল জল, ভালো করে বুঝবে জায়গাটা, 30 ছিল দুধ আর 10 ছিল জল। আমি 4y অংশ তুলে নিলাম, অর্থাৎ এই যে 4y অংশটা তুললাম, তারপরে 3y দুধ উঠলো, y জল উঠলো, তাহলে -3y হবে, দুধ থেকে দুধ বাদ যাবে, এখান থেকে জল বাদ যাবে, ঠিক আছে। এবার দেখো বলছে 4y জল ঢালা হলো, তাহলে এখানে 4y আবার নিচে অ্যাড হয়ে যাবে, ইকুয়ালস টু বলছে 1/1, কারণ কি সমপরিমাণ হবে। এবার এখান থেকে সমাধান করলে y এর মানটা বেরিয়ে যাবে, কোনাকুনি গুণ করো, 30 - 3y ইকুয়ালস টু হচ্ছে 10 + 3y নাকি, 10 + 3y, তার মানে হচ্ছে 6y ইকুয়ালস টু 20, বুঝতে পেরেছো? তাহলে y ইকুয়ালস টু
20/6 মানে হচ্ছে 10/3। তা 10/3 উত্তর কিন্তু হবে না, তাহলে 4/2 নেওয়া হয়েছে, তাহলে 4/, কত হবে 4 × 10^3 40/3, এটা হচ্ছে। তাহলে 40/3 তোলা হচ্ছে অংশ। টোটাল কত? টোটাল হচ্ছে 40, টোটাল কত ধরেছিলাম 30 সাথে 40, তাহলে 40-এর মধ্যে 40/3 তোলা হচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে 40/3/40 মানে 1/3, অর্থাৎ অপশন এ হবে রাইট অ্যান্সার। এটা আমি গতানুগতিক মেথডে করালাম, এটাকে শর্টকাটে করা যায়। শর্টকাটেরটা আমি বুঝিয়ে দেবো, তার আগে একবার গতানুগতিকটা বলে নিই। কি করলাম দেখো, একটা মিশ্রণ ধরে নিলাম আছে 40 লিটার, 40 লিটার আছে, তার মানে 30 লিটার দুধ আছে, 10 লিটার জল আছে, ফাইন। 4/, অংশ তোলা হলো, 4/, অংশ তোলা হলো মিশ্রণ, তার মানে এখানে দুধও তোলা হচ্ছে, জলও তোলা হচ্ছে। 4/, মিশ্রণে দুধ থাকবে 3/, জল থাকবে y, কারণ 3:1 অনুপাতে আছে। তাহলে কি হলো, 30 আর 10, দুধ 30 জল 10, তাহলে দুধ কমে গেল 30 - 3/, জল হয়ে গেল 10 - y। এবারে টোটালটাকে অর্থাৎ 4/, জল ঢালা হচ্ছে, অর্থাৎ নিচে 4/, যোগ ইকুয়ালস টু 1/1, কারণ দুধের জলের অনুপাত সমান হবে। এটাকে সমাধান করলে y এর ভ্যালু পেলাম 10/3, অর্থাৎ 4/, অংশ তোলা হয়েছিল মানে 40/3 তোলা হয়েছিল, তাহলে টোটাল ছিল 40, তার মধ্যে 40/3 তোলা হয়েছিল মানে 1/3 অংশ তোলা হয়েছিল। এটা বুঝতে পারলে কিনা বলো, সবাই রেসপন্স করো। এই গতানুগতিক মেথডটা বুঝতে পারলে কিনা সবাই একবার রেসপন্স করো, কারণ এইটা বুঝলে তোমাদের শর্টকাটটাকে বুঝতে সুবিধা হবে। এটা পরীক্ষায় করতে যেও না, এটা করতে গেলে 2-3 মিনিট সময় লেগে যাবে, যেটা খুব অসুবিধাজনক। এবার আমি শর্টকাটটা দেখাবো, এটা বুঝতে পারলে কিনা বলো একবার। প্রথমে ধরে নিলাম 40 লিটার মিশ্রণ ছিল, অর্থাৎ 30 দুধ আর 10 জল ছিল, আর 4/, অংশ তুলেছি, অর্থাৎ 3/, দুধ তুলেছি, y জল তুলেছি। তাহলে দুধ 30 ছিল, 3/, কমলো, 30 - 3/, হলো, জল 10 ছিল, y কমলো, 10 - y হলো, নিচে 4/, যোগ হলো, কারণ সমপরিমাণ জল ঢালা হচ্ছে। এখান থেকে 4/, এর ভ্যালু পেলাম 40/3, অর্থাৎ 40/3 তোলা হয়েছে, কিন্তু 40/3টা অংশ নয়, 4/, পরিমাণ তোলা হয়েছে। এটা হচ্ছে 40/3, তাহলে 40/3/40, অর্থাৎ 1/3 অংশ। সবাই রেসপন্স করে এটা বুঝতে পারলে কিনা, এটা বুঝতে পারলে তবে আমি শর্টকাটটা বোঝাবো। যাই হোক, এবার দেখো শর্টকাটটা, এটা না বুঝলে ক্ষতি কিছু নেই। এটা মাধ্যমিক এরকম ভাবে আমরা করেছি, XY ধরে করেছি, সেখানে আরো বড় হয়েছে। শর্টকাটটা দেখো, 16 নম্বর। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? রেসপন্স করবে একবার, আমি বুঝতে পারছি না যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। বেশ, 16টা দেখো কি বলছে, তো দেখো দুধ আর জল 3:1 আছে। আচ্ছা তোমরা বলো তো, ভালো করে বুঝবে জায়গাটা। 3:1 আছে, দুধ ইস্টু জল। এই পাত্র থেকে কিছু অংশ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে। বেশ, মিশ্রণ তুলে নেওয়া হয়েছে মানে দুধ জল মিশিয়ে আছে এমন অবস্থায় তোলা আছে। আচ্ছা বলো তো, মিশ্রণ তোলার পর দুধ জলের অনুপাত কত হবে, এটা বলো। দুধ জল আছে 3:1, আমি কিছু মিশ্রণ তুলে নিলাম, কিছু অংশ, কত অংশ জানি না, আমি কিছুটা তুলে নিলাম, তো কিছুটা যাই তুলে নিলাম, তারপরে দুধ জলের অনুপাত কত হবে? সবাই রেসপন্স করো। 3:1ই হবে, কারণ 3:1 অনুপাতে দুধ জল মিলিয়ে মিশিয়ে আছে, আমি মিশ্রণ তুলছি, যতটুকু তুলি না কেন তাতে দুধ ইস্টু জল 3:1 অনুপাতেই তোলা হবে, অর্থাৎ দুধ ইস্টু জল 3:1 অনুপাতেই থাকবে। এটা বুঝো ভালো করে, দুধ জল ছিল 3:1, আমি কিছু মিশ্রণ তুললাম, তাহলে যে মিশ্রণটা পড়ে রইলো তাতে দুধ জলের অনুপাতটা 3:1ই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে মিশ্রণ তোলা হলো, মিশ্রণ মাইনাস করা হলো, মিশ্রণ মাইনাস করার পরে দুধ জলের অনুপাত একই হবে। এইবারে কি করা হলো, জল মিশ্রণ যতটা তোলা হলো ততটাকে জল, ততটা পরিমাণ জল দেওয়া হলো। এইবারে বলছে দুধ আর জলের অনুপাত 1:1, এটা তো বলেছে। কিন্তু দেখো, এই যে সেকেন্ড যে কেসটা আমি করলাম, অর্থাৎ এই যে এখান থেকে এখানে এলাম, জল মেশালাম, আমরা জল মিশিয়েছি, তাহলে দুধের পরিমাণটা একই থাকার কথা,
এই যে দুধের পরিমাণ এখানে 3 আছে আর এখানে 1 আছে, এটা তো ঠিক হলো না, এটাকে একই থাকার কথা। আমরা শুধু জল মিশিয়েছি, আগের ক্লাসে এরকম অঙ্ক অনেক করেছি, আমরা শুধু জল মিশিয়েছি, তাহলে দুধটা একই থাকার কথা, দুধটা একই নেই, তাহলে একই করার উদ্দেশ্যে আমাদের কি করতে হবে, এই 1টাকে 3 করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করে দাও, এটাকে 1 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ হলো এই যে 3:1, এটা হয়ে গেল 3:3। এবার দেখো ক্লিয়ার হলো, এটা দুধ আর জল, যে হ্যাঁ ঠিক আছে, দুধ ঠিক আছে, জল আমি মিশিয়েছি, জল অ্যাড করেছি, ঠিক আছে। জল অ্যাড কতটা করেছি, 2 ইউনিট। জল অ্যাড করেছি কত ইউনিট, 2 ইউনিট। 2 ইউনিট জল যোগ করেছি। আর দেখো এই 3 + 6, এই 3 + 3, এই যে 3 + 3 সমান 6 ইউনিট, এটা হচ্ছে মোট মিশ্রণ, এই যে মোট মিশ্রণ। তাহলে মোট মিশ্রণ হচ্ছে 6 ইউনিট, জল যোগ করেছি 2 ইউনিট, তার মানে 1/3 অংশ জল যোগ করেছি। তাহলে 1/3 অংশ জল যোগ করেছি মানে নিশ্চয়ই 1/3 অংশ মিশ্রণ তোলা হয়েছিল, অর্থাৎ অপশন এ রাইট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 2/6 মানে 1/3। বুঝতে পারলে কিনা বলো, কি করলাম বলে দিই একবার। দুধ জলের অনুপাত ছিল 3:1, আমি মিশ্রণ কিছুটা তুলেছি, কত অংশ জানি না, কিছু অংশ তুলেছি, সে যাই তুলি না কেন সেখানে দুধ জলের অনুপাতটা 3:1ই থাকবে। বেশ, এইবার আমি জল যোগ করছি, জল যোগ করে বলছি 1:1 হলো। 1:1 কেন লিখেছি আমরা, কারণ দুধ ও জলের পরিমাণ সমান হবে বলেছে, তাই 1:1 লিখেছি। কিন্তু দেখো আমি এই যে সেকেন্ড থেকে থার্ডে যখন যাচ্ছি, 3:1 থেকে 1:1, আমি তো যোগ করছি জল, তাহলে দুধটা তো একই থাকার কথা, তো 3:1 আর 1:1 ঠিক মিলছে না তো, তাই জন্য আমি সেকেন্ডটাকে 3 দিয়ে গুণ করে দিলাম, অনুপাতটাকে করতেই পারি, তাহলে 3:1 থেকে 3:3 হলো। এবার দেখো, হ্যাঁ ঠিক আছে, দুধ 3:3 সমান আছে, জল কতটা অ্যাড হয়েছে, 1 থেকে 3, 2 ইউনিট অ্যাড হয়েছে, আর মোট মিশ্রণ নিচেরটাকে নিতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এটুকু মনে রাখবে যে প্রথমে যেটা আছে 3 + 1 4, সেটাই কিন্তু মোট মিশ্রণ ধরলে হবে না, ভুল হয়ে যাবে উত্তর। মোট মিশ্রণের ক্ষেত্রে আমার নিচেরটাকে ধরতে হবে, 3 + 3 অর্থাৎ 6 ইউনিট হচ্ছে মোট মিশ্রণ, জল যোগ করেছি 2 ইউনিট, মানে 2/6 অর্থাৎ 1/3 হচ্ছে মিশ্রণ তোলা হয়েছিল, সরি মিশ্রণ তোলা হয়েছিল। কেন 1/3 মিশ্রণ তোলা হয়েছিল, কারণ 1/3 জল যোগ করা হলো, আবার রিপিট করি দেখো, 2 ইউনিট জল যোগ করা হচ্ছে, মোট মিশ্রণ 6 ইউনিট, তাহলে 2/6 অর্থাৎ 1/3 অংশ জল যোগ করা হয়েছে, তারপর নিশ্চয়ই 1/3 অংশ মিশ্রণ তোলা হয়েছিল। বোঝা গেছে, রেসপন্স করো সবাই। শর্টকাটে যখন করবে তখন এটা ছোট হয়ে যাবে। অর্পিতা বুঝতে পেরেছো, বাকিরা রেসপন্স করো। সতেরোটা দেখো আমি করে দিচ্ছি, বুঝতে পেরেছি, 17টা দেখো আরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, কতটুকু তো উত্তরটা হবে দেখো, অন্য কালিতে করি, কি কালিতে করা যায়, হ্যাঁ সবুজটাতে করি। দেখো, একটি পাত্রের মিশ্রণে দুধ জলের অনুপাত 3:7, ওই পাত্র থেকে কত অংশ তুলে সমপরিমাণ দুধ ঢালা হলো। আচ্ছা বেশ, তাহলে মিশ্রণ তোলার পর দুধ জল কত হবে, 3:7ই হবে, দুধ জল 3:7ই হবে। এবার আমি কি অ্যাড করছি, দুধ ঢালা হলো, দুধ ঢালা হলো, নিউ 1:1 হচ্ছে। তাহলে প্রথমত তোমরা বলো, এখানে দুধ অ্যাড করছি, দুধ আমি অ্যাড করছি, তাহলে জলটা তো সমান হওয়া উচিত, দুধ যদি অ্যাড করি এই জলটা তো সমান হওয়া উচিত ছিল, এটাকে সমান করে নিতে হবে। তাহলে সমান করার জন্য আমি কি করলাম, শেষেরটাকে 7 দিয়ে গুণ করো, এটা রইলো 1 দিয়ে গুণ, মানে 3:7 এটা রইলো, এটা 7:7 হয়ে গেল সমান করার জন্য। এবার সমান হয়ে গেল, এবার বুঝতেই পারছো দুধ যোগ করা হয়েছিল দেখো 4 ইউনিট, 4 ইউনিট দুধ অ্যাড করা হয়েছে, টোটাল হচ্ছে মোট মিশ্রণ 7 + 7 মানে 14 ইউনিট, তাহলে 4/14 মানে 2/7, এই 2/7 দুধ অ্যাড করা হয়েছিল। আবার কি বলেছে, যতটা মিশ্রণ তোলা হয়েছে ততটাই দুধ অ্যাড করা হয়েছে, তাহলে 2/7 দুধ অ্যাড করা হলো, এর অর্থ এই যে 2/7 মিশ্রণ তোলা হয়েছিল। তাহলে এই যে 17 অঙ্কটা যেভাবে করলাম, দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু সলভ দিস টাইপ অফ ইকুয়েশনস। বুঝতে পারলে কিনা বলো, কিভাবে করলাম। তাহলে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে খুব অল্প,
দুধ জল হচ্ছে 3:7 আর দুধ জল হচ্ছে 1:1। অ্যাড করেছে দুধ, তাহলে আমার জলটা সমান হওয়া উচিত। জলটা সমান করে নাও। এবার দেখো কতটা দুধ অ্যাড করতে হচ্ছে, 4 ইউনিট দুধ অ্যাড করতে হচ্ছে। আর মোট মিশ্রণ হচ্ছে 7 আর 7 14। মনে রাখবে মোট মিশ্রণ প্রথমটাকে নিও না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে, নিচেরটাকে নিতে হবে। আর শর্টকাটে করতে হলে কিছু তো মনে রাখতেই হবে। তাহলে 4/14 মানে 2/7 দুধ অ্যাড করতে হচ্ছে, তার মানে 2/7 অংশই মিশ্রণ প্রথমে তোলা হয়েছিল। কন্টিনিউয়াসলি বোঝালাম, তোমরা বুঝতে পারলে কিনা রেসপন্স করো সবাই একবার। চলে যাবো নেক্সট অঙ্কে। 14-15 হলো হয়েছে, এটা 16-17 হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট কত আছে দেখবো। 18-19, 18-19 আছে, আর 20 আছে। 18-19, 20 আর 21-22, এই 5টা অঙ্ক আছে। দেখি তোমরা এটা ট্রাই করো প্রথমে। 18-19 তোমরা একটু ট্রাই করো, আমি ছোট্ট একটা ভয়েসটাকে ব্রেক দিই। তোমরা 18-19 উত্তর করে আমাকে বলো। তোমরা একটা মেথডে করবে, দেন আমি কেমন শর্টকাট দেবো দেখবে। যে দুটো অঙ্ক এখন আমরা করব সেগুলো দুটো মেথডে করা যায়। সেম, একটা হচ্ছে গতানুগতিক মেথড, একটা হচ্ছে সূত্র দিয়ে বা শর্টকাট মেথড। প্রথমত গতানুগতিকে করি, বাট মনে রাখবে গতানুগতিকে কিন্তু সব অঙ্ক হবে না। একটা পাত্রে 50 লিটার দুধ আছে, ওই পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। এই পদ্ধতি আরো একবার করা হলো, তাহলে কত লিটার দুধ থাকবে? গতানুগতিক কিভাবে করব? 50 লিটার দুধ, তাহলে দুধ আর জল। প্রথমে 50 লিটার দুধ আছে, 20 লিটার দুধ তুলে নেওয়া হলো, তাহলে কতটা দুধ থাকবে বলো? 30 দুধ থাকবে। জল এখনো পর্যন্ত কিছুই নাই, পাত্র থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল আছে, সমপরিমাণ জল ঢালা হলো, তাহলে 20 দুধ দিলে তাহলে 30 দুধ আর 20 জল হলো। এবারে আবার 20 তুলে 20 জল ঢালা হলো। এইবারে যখন 20 তুলবে না, তখন 20 তুললে দেখো দুধও উঠবে জলও উঠবে, 3:2 অনুপাতে, অর্থাৎ 5×4 = 20, মানে 3 দিয়ে 5, 4×20, 12 আর 8, 12 আর 8 এই অনুপাতে উঠে যাবে। যখন মিশ্রণ তুলবে, বুঝতে পেরেছো কি বললাম? প্রথমে ছিল দুধ 50, তুমি 20 লিটার মিশ্রণ তুললে, ঠিক আছে, 20 দুধই উঠে গেল, কারণ শুধু দুধই আছে, 20 জল ঢাললে, তাহলে 30 আর 20 হলো। পরে যখন 20 মিশ্রণ তুলবে, তখন 20-তে কি থাকবে? 3:2 অনুপাতে আছে দুধ আর জল। তার মানে 20 যখন তুলবে, 12 দুধ উঠে যাবে, তাহলে 30 - 12 হয়ে যাবে, আর 20 ছিল সেটা -8 হয়ে যাবে। কিন্তু আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল ঢালা হলো, তাহলে জলেরটা +20 হয়ে যাবে, তাহলে দুধ হয়ে যাবে এখানে 18, আর জল হয়ে যাবে, জলটা দরকার নেই, জলটা হয়ে যাবে 12 আর 20 32। ঠিক আছে, এই 32, এটা করেও 32 পেলে। অথবা দেখো টোটাল ছিল 50, যেহেতু 20 তুলে, মানে 20 মিশ্রণ তুলে 20 জল মিশিয়ে দিচ্ছি, তাহলে আমার টোটাল মিশ্রণ তো 50 থেকেই যাবে, তাহলে দুধ 18 হলে জল হবে 50 - 18 32। এইভাবে কিন্তু করতে পারি, এটা হচ্ছে গতানুগতিক মেথড। কিন্তু এটা দুবার করেছে বলে এইভাবে করতে পেরেছো, যদি অনেকবার করতে দেয় তাহলে এইভাবে করতে পারবে না, হিমশিম খেয়ে যাবে, ফ্লপ খেয়ে যাবে। কাজে এই অঙ্কটা এই মেথডে করা যাবে না। এই 18-19 অঙ্ক দুটো আমরা অন্য মেথডে করব, শর্টকাট। তার জন্য একটা ফর্মুলা আমাদের ডেভেলপ করতে হবে। আমি নেক্সট পেজে চলে যাব। 20 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, দেখো কি বলছে। এটা থেকে ফর্মুলাটা শিখে নাও, দেন তোমরা অ্যাপ্লাই করো। মনে রাখবে এই অঙ্কটা তোমরা করতে পারবে না, আমি শিখিয়ে দিচ্ছি। যদি একটা পাত্রে x কেজি দুধ থাকে, কি আছে? প্রথমে দুধ আছে, ভালো করে খেয়াল করো, প্রথমে দুধ আছে, x কেজি আছে, মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে x কেজি, টোটাল ক্যাপাসিটি x কেজি, টোটাল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি হচ্ছে x কেজি। আছে কি? প্রথমে তো আছে কি, ইনিশিয়াল যে আছে সেটা দুধ আছে, দিয়ে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া n-1 বার করা হলো, তাহলে কতটা দুধ থাকবে? তাহলে প্রথমে দুধ ছিল, দিয়ে প্রথমত x কেজি দুধ ছিল, দিয়ে y কেজি মিশ্রণ তুলে, মিশ্রণ মানে প্রথমত যেহেতু দুধ ছিল দুধই তুলবে, y কেজি তুলে সমপরিমাণ জল ঢালা হলো, আবার y কেজি মিশ্রণ তুলে, তখন দুধ জল দুটোই উঠবে,
y কেজি জল ঢাললো, আবার y কেজি মিশ্রণ তুলে y কেজি জল ঢাললো। এইভাবে যদি n-1 বার করা হয়, মনে রাখবে একদম ফাইনালি দুধের পরিমাণ যেটা হবে সেটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1। যেহেতু n-1 বার করছি, তার পাওয়ারটা হবে n-1। তাহলে একটা ফর্মুলা আমাদের ডেভেলপ করতে হবে কি, যে ফাইনাল কোয়ান্টিটি QUANTITI, ফাইনাল কোয়ান্টিটি ইকুয়ালস টু x ইন্টু 1 মাইনাস y বাই এক্স হোল টু দি পাওয়ার, যতবার প্রসেসটা করব n বার যদি প্রসেসটা করি তাহলে পাওয়ার n হবে, যদি n-1 বার প্রসেসটা করি পাওয়ার n-1 হবে। তাহলে x টা কি, x হচ্ছে ইনিশিয়াল ক্যাপাসিটি, মানে প্রথমে যতটা ছিল ইনিশিয়াল ক্যাপাসিটি, আর y টা কি, y টা হচ্ছে y পরিমাণ তোলা হচ্ছে, মিশ্রণ তুলে y পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ অন্য কোনো লিকুইড মেশানো হচ্ছে, তোলা মিশ্রণ y পরিমাণ মিশ্রণ তুলে y পরিমাণ কিন্তু অন্য কোনো একটা কোয়ান্টিটি অ্যাড করা হচ্ছে, সেটা জল হতে পারে, অন্য কিছু হতে পারে। এবার যদি বলো স্যার তাহলে ফাইনাল কোয়ান্টিটি আপনি করে দিলেন কার, দুধের, যেহেতু প্রথমে দুধ ছিল 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে শেষমেশ যদি বলা হয় জলের পরিমাণটা কত হবে, ওইটা কি করতে হবে, টোটাল ছিল এক্স, তাহলে এইটা যদি দুধ হয় তাহলে জল বের করতে হলে এক্স থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো, আমি অঙ্ক দিয়ে বোঝাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো প্রিভিয়াস অঙ্কটা, এর থেকে সহজ মেথড এটা হবে না। 18 নম্বর কোশ্চেন, একটা পাত্রে 50 লিটার দুধ আছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 50, আর 20 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালালো, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 20। তাহলে ফাইনালি এই পদ্ধতি আরো একবার করা হলো, মানে টোটাল দুবার করা হলো, এখানে দুবার, কবার করা হলো, দুবার। যেহেতু প্রথমে দুধ ছিল, মনে রাখবে শেষমেশ ফর্মুলা দিয়ে দুধের পরিমাণটা বেরোবে, কতটা দুধ থাকবে, শেষমেশ যে থাকবে সেটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 2 হবে, দুধ থাকবে শেষে, মানে পদ্ধতি দুবার করার পর দুধ থাকবে এটা x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 2, কারণ দুবার করা হয়েছে, x এর ভ্যালু হচ্ছে 50, 1 মাইনাস ওয়াই 20/50 হোল টু দি পাওয়ার 2, তাহলে 50 ইন্টু এটা হচ্ছে 30/50 ইন্টু 30/50, 50 কেটে দাও, 30 900/50, একটা শূন্য কেটে দাও, 90/5 মানে 18। বুঝতে পারছি অ্যান্সার হয়ে গেল, তাহলে 18 অ্যান্সার হয়ে গেল, কিন্তু এই সূত্র দিয়ে করলে তাড়াতাড়ি হবে। সবাই রেসপন্স করো, বুঝতে পারলে কিনা সূত্রটা, সবাই রেসপন্স করো সূত্রটা বুঝতে পারলে কিনা। তাহলে এখানে নিয়ম হচ্ছে শেষমেশ যে কোয়ান্টিটিটা থাকবে সেটা হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n, যদি n বার করা হয়, x টা হচ্ছে প্রথমে ইনিশিয়াল ক্যাপাসিটি, আর y হচ্ছে y পরিমাণ তুলে সম পরিমাণ অন্য কোনো লিকুইড মেশানো হলো, এটা হচ্ছে ফ্যাক্ট। আর ফর্মুলাটা হচ্ছে তার জন্য যে প্রথমে যেটা ছিল শেষমেশ ওটাই থাকবে, মানে যেহেতু প্রথমে দুধ ছিল, দুধ হচ্ছে প্রথম লিকুইড হচ্ছে দুধ, তাহলে শেষে ফর্মুলা ব্যবহার করে আমরা প্রথম লিকুইডের পরিমাণটাই পাবো। আশা করি বুঝতে পারছো। চলো এটা করো, 19 নাম্বারটা দেখো, 80 লিটার দুধ আছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 80, 8 লিটার এক্স হচ্ছে 80, 8 লিটার দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, ওয়াই হচ্ছে 8, তাহলে এখানে জল হচ্ছে কিন্তু সেকেন্ড লিকুইড, আর ফার্স্ট লিকুইড দুধ, তাহলে আমার শেষমেশ দুধের পরিমাণটা বেরোবে সূত্র দিয়ে, দুধের পরিমাণটা বেরোবে, কত লিটার দুধ থাকবে। এখানে কিন্তু তোমরা ফেঁসে যাবে, যদি কোনো পরীক্ষায় প্রশ্নে এরকম দিয়ে দেয়, প্রথমত বলেছে 80 লিটার দুধ আছে, এই পদ্ধতি 3 বার করা হয়েছে, শেষে কত লিটার জল থাকবে যদি বলে দেয়, তখন কিন্তু সেটা হবে না, কত লিটার দুধ থাকবে বললে এটা হবে, আর জল থাকলে বললে কত হবে, দুধটাই তোমাকে সূত্র দিয়ে বের করতে হবে, দিয়ে 50 থেকে দুধের পরিমাণ বাদ দিয়ে জলটা পেয়ে যাবে। বুঝিয়ে দিচ্ছি, দেখে 3 বার করা হচ্ছে, তাহলে শেষমেশ যদি বলো 3 বার করার পর, মানে পদ্ধতিটি 3 বার করার পর দুধ থাকবে, যেহেতু দুধ হচ্ছে আমার দুধই হচ্ছে এখানে ইনিশিয়াল লিকুইড, ফার্স্ট লিকুইড,
তাই আমরা এই ফার্স্ট লিকুইডের মানটাই সূত্র দিয়ে পাবো, সেকেন্ড লিকুইডের মানটা কিন্তু সূত্র দিয়ে পাবো না। যেহেতু দুধ প্রথমে ছিল, দুধের পরিমাণটাই সূত্র দিয়ে পাবো। আর ওই জল যেটা মেশানো হচ্ছে পরে সেকেন্ড লিকুইড, তার মানটা পেতে গেলে আমাকে টোটাল ক্যাপাসিটি থেকে দুধের পরিমাণটাকে বাদ দিতে হবে। তাহলে 3 বার করার পর দুধ থাকবে x ইন্টু 1 মাইনাস y x হোল টু দি পাওয়ার 3। x টা হচ্ছে 80 ইন্টু 1 মাইনাস 10/80 নাকি, না 8/80, y এর ভ্যালু তো 8 হোল টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে 1/10, 8/80 মানে 1/10, তাহলে 1 থেকে 1/10 9/10 হবে, 1 থেকে 1/10 বিয়োগ হলো 9/10, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10, ক্যালকুলেশন করবে দেখবে একটা শূন্য কেটে দাও, তাহলে 8 9 72, 9 9 81 বাই 100। এবার দেখো ক্যালকুলেশনটা করো, গুণটা করে দেখো কত হচ্ছে, 72 কে 81 দিয়ে, 72 আর 2 ষোলো 17 লাখ 56 57, 2 13 3 হাতে 1 8 58.32, অর্থাৎ অপশন ডি রাইট অ্যান্সার, 58.32 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি এই কোশ্চেনটাতেই বলে যে 3 বার করার পর জল কতটা থাকবে, জল হচ্ছে সেকেন্ড লিকুইড, এটা কোনো সূত্র নেই, এটার সূত্র নেই, এটা হচ্ছে 50 মাইনাসে দুধের পরিমাণটা করে দেবে, 50 কোথায়, এটা 80 ছিল, সরি 80 মাইনাস এই দুধের পরিমাণটা অর্থাৎ 58.32, 60 আর 20 তে 80, 21.68 হবে। এটা এক্সট্রা আমি করে দিলাম, এটা বুঝিয়ে দিলাম। তাই ফার্স্ট লিকুইড যেহেতু দুধ ছিল, সূত্র অ্যাপ্লাই করে আমরা ফার্স্ট লিকুইডের পরিমাণ অর্থাৎ দুধের পরিমাণটা পাবো। যদি সেকেন্ড লিকুইডের পরিমাণ জানতে চাই, তাহলে সূত্র দিয়ে ফার্স্ট লিকুইডের পরিমাণ বের করার পর টোটাল ক্যাপাসিটি থেকে আমরা ওই ফার্স্ট লিকুইডের পরিমাণটা বাদ দিলে সেকেন্ড লিকুইডটা পাবো। সূত্র হচ্ছে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার, যতবার করা হবে সেটা, x হচ্ছে প্রথমে কত লিটার ছিল আর y হচ্ছে কত লিটার মিশ্রণ তুলে সম পরিমাণ সেকেন্ড লিকুইড মেশানো হচ্ছে। খুব সুন্দর জলের মতো বলে দিলাম। এবার তোমরা রেসপন্স করো, বুঝতে পারলে কিনা, সবাই রেসপন্স করো, তাড়াতাড়ি রেসপন্স করো। আর বেশি অঙ্ক নেই, দুটো অঙ্ক আছে, আর 18 19 হয়ে গেল, 20টা করে দিয়েছি, এই 21 22 করলেই আমার হয়ে যাবে। সবাই রেসপন্স করো, বুঝতে পারলে কিনা। 21 22 এই দুটো করলেই হয়ে যাবে। 20টা সূত্র বললাম, তাহলে গোটা গল্পটা হচ্ছে প্রথমে একটা x লিটার একটা কোনো ফার্স্ট লিকুইড থাকবে, y লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ সেকেন্ড লিকুইড মেশানো হবে। এই পদ্ধতি n বার যদি করা হয়, তাহলে ফাইনালি ফার্স্ট লিকুইডের পরিমাণটা হবে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার n, যদি n বার করা হয়। x হচ্ছে ফার্স্ট লিকুইডের প্রথমে যে পরিমাণটা ছিল অর্থাৎ টোটাল ক্যাপাসিটিটা, আর y হচ্ছে যে পরিমাণ মিশ্রণ তুলে সমপরিমাণ সেকেন্ড লিকুইড মেশানো হচ্ছে। মনে রাখবে সূত্র দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে ফার্স্ট লিকুইডের শেষমেশ পরিমাণ, যদি বলা হয় সেকেন্ড লিকুইডের শেষমেশ পরিমাণ কত হবে, সেটা x থেকে সেটাকে বাদ দিতে হবে। আমি বারবার রিপিট করলাম, তোমাদের রেসপন্সের জন্য ওয়েট করছি, তোমরা বুঝতে পারলে কিনা বলো, না বুঝে থাকলে আমাকে কোশ্চেন করো, কোনো অসুবিধা নেই। দেখো যে দুটো অঙ্ক করব 21 এবং 22, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ তুলে 20 লিটার জল মেশানো হলো, আবার 20 লিটার মিশ্রণ তুলে 20 লিটার জল মেশানো হলো, দুবার হলো। একই ঘটনা আরো একবার করা হলো, মানে টোটাল 3 বার করা হচ্ছে, তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? কোশ্চেন নাম্বার 21। 3 বার করার পর 3 বার একই পদ্ধতি করার পর প্রথমত হলো দুধ কত থাকবে, বললাম যে x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে x টা কত 70, 1 মাইনাস
20/70 হোল টু দি পাওয়ার 3 মানে 2 এর 7। 70 ইন্টু 1 থেকে 2 এর 7 বাদ দিলে 5 এর 7 ইন্টু 5 এর 7 ইন্টু 5 এর 7 একটা 7 কাটবে। 5 5 25 5 125 1250 বাই 7 7 49 একটা 7 কাটবে 10 থাকবে 49। এটা হচ্ছে দুধের পরিমাণ। তাহলে জলের পরিমাণ কত হবে? এটাই আমি বলছিলাম 3 বার করার পর জলের পরিমাণ যদি বলে, জল হচ্ছে সেকেন্ড লিকুইড, সেকেন্ড লিকুইডের পরিমাণ বের করার কোনো সূত্র নেই। টোটাল হচ্ছে 70 মাইনাস 1250 বাই 49। 49 হলো আসবো 7 দিয়ে গুণ করো, 7 9 63 3 হাতে হলো 6 7 6 42 আর 6 48 মাইনাস 1250। বিয়োগটা করে নাও। 5 আর 8 এ 13, 12 কে 13, 13 আর 2 3 আর 5 এ 8 মানে 25, 5 আর 8 এ 13, 3 আর 5 8 ঠিক আছে 71 3580.49। এদের যদি অনুপাত করো, এদের অনুপাত করতে হবে, তাহলে কত হবে বুঝতেই পারছো। 1250 ইস টু 358 হলো কি ঠিক না ভুল করে দিলাম? আচ্ছা বিয়োগটা দেখে নাও তো একবার, ক্যালকুলেশনটা দেখে নাও তো বাবু একবার। 1250 আছে 49 লসাগু, 7 9 63 3 হাতে রইলো 6 7 4 28 আর 6 34 হচ্ছে। এটা ভুল করে দিয়েছি আমি গো। 7 9 63 3 হাতে রইলো 6 7 4 28 আর 6 34 হচ্ছে। তাহলে এটা থেকে যদি বিয়োগ করো, বিয়োগফলটা আলাদা হয়ে যাবে। কত হচ্ছে বিয়োগফল? 5 আর 8 এর 13 হাতে রইলো 2 3 3 আর 1 এ 4 1 আর 2 3 বেশ। তাহলে এই দুটো অনুপাত করলে 2180 শূন্য শূন্য কেটে দাও 125 ইস টু 218 অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো দুধের পরিমাণ জলের পরিমাণ। বেশ নেক্সট ওয়াইন পণ্য, এটা লাস্ট কোশ্চেন 22 নাম্বার, কারণ 23 24 আমরা করে নিয়েছি আর 25 আমরা বাড়িতে কাজ দেবো, তোমরা কমেন্ট সেকশন তো তোমাকে বলবে। 22 দেখো, ওয়াইন পণ্য একটা পাত্র থেকে 18 গ্যালন ওয়াইন তুলে 18 গ্যালন জল মেশা হলো, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 18। এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া নেই, এক্সটা বের করতে হবে। পুনরায় ওই পাত্র থেকে 18 লিটার মিশ্রণ তুলে 18 জল মেশানো হলো, বর্তমানে দুবার করা হয়েছে তার মানে। বেশ, তা দুবার যদি করা হয় তাহলে বলো, যেহেতু প্রথম হচ্ছে ওয়াইন পূর্ণ, তাহলে ওয়াইনের পরিমাণটা কত হবে বলতো? এক্স ইন্টু 1 মাইনাস, যেহেতু ওয়াইটা 18 আছে, 18 বা এক্স হোল টু দি পাওয়ার 2, এটা হচ্ছে ওয়াইনের পরিমাণ। বুঝতে পারছো? আর এটা যদি ওয়াইনের পরিমাণ হয়, সেকেন্ড লিকুইড জল তার পরিমাণ কত হবে? এক্স মাইনাস এক্স ইন্টু এটা 1 মাইনাস 18 বা এক্স হোল টু দি পাওয়ার 2। এই যে অনুপাত বলেছে 256 বাই 369। দেখো এক্সটা উপর নিচে কমন নিয়ে কেটে যাবে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কত হচ্ছে? 1 মাইনাস 18 বাই এক্স হোল স্কোয়ার বাই 1 মাইনাস, আচ্ছা এটাকে উল্টে দিলে ভালো হতো, এটাকে উল্টে দাও, এক্সটা কমন নিয়ে কেটে দাও, দিয়ে উল্টে দাও, ঠিক আছে? তাহলে দেখো উল্টে দিলে হবে 1 মাইনাস 18 বাই এক্স হোল টু দি পাওয়ার 2 বাই 1 মাইনাস 18 বাই এক্স হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হচ্ছে 369 বাই 256। উভয় দিকে এক যোগ করে দাও, এক যোগ করলে কত হবে? এক যোগ করলে দেখবে লসাগু এটাই থাকবে 1 মাইনাস 18 বাই এক্স হোল টু দি পাওয়ার 2, উপরে দেখো হয়ে যাবে 1 পড়ে থাকবে। এক যোগ করলে উভয় পক্ষে 1 পড়ে থাকবে, কারণ লসাগু এটা হবে, উপরে থাকবে 1 মাইনাস 18 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 18 বাই এক্স হোল স্কোয়ার, এটা পড়ে থাকবে ইকুয়ালস টু হবে 1 যোগ মানে নিচে 256 থাকবে আর উপরেরটার সাথে 256 যোগ মানে 6 আর 9 15 5 হাতে রইল 1 5 11 12 2 হাতে রইল 1 2 3 5 6 725। লিখে দিচ্ছি নিচে উভয় পক্ষে এক যোগ,
এটা করলে এটা আসবে, বর্গমূল করে দাও, উল্টে দাও দিয়ে বর্গমূল করে দাও, তাহলে 1 মাইনাস 18/x/1 ইকুয়ালস 256 বর্গমূল কত হয়? 25 25 625 আর 15 15 225, 16 16 16, তাহলে 16/25। তাহলে বুঝতেই পারছো 18/x ডান দিকে নিয়ে যাও, 1 মাইনাস 16/25 মানে 9/25। তাহলে x এর ভ্যালু হচ্ছে 9 2 2 5 50, x এর হলো 50, অর্থাৎ অপশন বি রাইট আনসার, বি ফর হচ্ছে কারেক্ট আনসার। এই ক্যালকুলেশনটাতে আমি লাইন জাম্প করেছি একটু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সূত্র দিয়ে অঙ্কটা করতে পারবে, সূত্র ছাড়া অঙ্কটা করতে পারবে না। তো তোমাদের আমি 21 22 করে দিলাম, আর 23 24 তো আগেই করিয়ে দিয়েছি। এই 25-এর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো। এই অঙ্কটার উত্তর কত হচ্ছে সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে সকলেই জানাও, তার সাথে অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো। আজকের ক্লাসে অর্থাৎ মিশ্রণ পার্ট 2 তোমাদের করিয়ে দিলাম, এর বাইরে মিশ্রণ থেকে কোনো প্রশ্ন আসবে না। অবশ্যই মিশ্রণ পার্ট 1 দেখবে, দেন মিশ্রণ পার্ট 2 দেখেছো আশা করি, তবেই ভালো বুঝতে পারবে। যারা ভালো বুঝতে পারছে না, ভিডিওগুলো 2-3 বার দেখে নেবে, তাহলে দেখবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হওয়ার পর যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের মিশ্রণ থেকে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমার টোটাল প্লেলিস্ট পড়ানো হয়ে গেল, অ্যারিথমেটিক বা পাটিগণিত। তোমরা এগুলো দেখলে বাংলার অর্থাৎ পশ্চিমবাংলার যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের ম্যাথ কিন্তু আটকাবে না। আশা করছি তোমরা উপকৃত হয়েছে এই ক্লাসটিতে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো প্লেলিস্ট নিয়ে, পরবর্তী কোনো ক্লাস নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো, প্র্যাকটিস করে যাও। অঙ্কের যা কিছু সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সকলকে। গুড বাই এভরিওয়ান।